সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমাদের এইচএসসি পরীক্ষা চলছে। যারা এখন এইচএসসি 26 ব্যাচ আছো, এইচএসসি পরীক্ষার ইতিমধ্যেই ভূগোল কিংবা ইসলামের ইতিহাস অনেকগুলো বিষয়ের পরীক্ষা ইতিমধ্যে হয়তো তোমাদের হয়ে গেছে। আমি যখন এই ক্লাসটা করতে দাঁড়াচ্ছি তখন অর্থনীতি পরীক্ষার আর 2-3 দিন বাকি আছে মাত্র। তখন এই ক্লাসটা শুট করছি। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে 17টা সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এবং এই 17টা সৃজনশীল প্রশ্ন অধ্যায় 1 থেকে শুরু করে অধ্যায় 10 পর্যন্ত, অর্থাৎ প্রতিটি অধ্যায়েরই কোনো না কোনো সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এবং আমার বিশ্বাস এই 17টা সৃজনশীল প্রশ্ন থেকে ইনশাল্লাহ পরীক্ষার হলে তুমি 9টা সৃজনশীল একই টপিক থেকে কমন পাবে। তোমার পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে 11টা। 11টা থেকে তোমাকে উত্তর করতে হবে 7টা। আমি তোমাকে কমন ফেলবো 9টা। 9টার মধ্যে 7টা যদি তুমি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে 70 মার্ক নিশ্চিত। এই 70 মার্কের জন্যই আমাদের আজকের এই ক্লাস। আমি তোমার সাথে কথা বলবো ভাই বরাবর 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই এই 17টা সৃজনশীল আমরা দেখার চেষ্টা করব। চলো শুরু করা যাক। প্রথমেই আমার পরিচয়, এটা পরীক্ষাতে আসবে না, এটা স্কিপ। আমরা প্রথম প্রশ্নটা সলভ করব। এই প্রশ্নটা নিয়েছি, উপরেই দেখতে পাচ্ছ, মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এই অধ্যায়টি থেকে। তোমার বইয়ের ভাই প্রথম অধ্যায়। তুমি যদি বিগত 2 বছর কিছু পড়ো বা না পড়ো, এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং এটা তুমি উত্তর করবা। এখান থেকে ভাই প্রশ্ন আসতে পারে কোন কোন টপিকে। প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটার নাম উৎপাদন সম্ভাবনা রেখা। ভাইয়া কথা বুঝিও, উৎপাদন সম্ভাবনা রেখা, এই টপিকের উপরে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। 1, 2, এই অধ্যায়টার মধ্যে ভাইয়া 4 ধরনের অর্থ ব্যবস্থার কথা বলা হয়েছে। 4 ধরনের অর্থ ব্যবস্থা: ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, মিশ্র অর্থ ব্যবস্থা এবং ইসলামিক অর্থ ব্যবস্থা। এই 4টা অর্থ ব্যবস্থার মধ্যে প্রথম 2টা, ধনতন্ত্র, সমাজতন্ত্র, ধনতন্ত্র, সমাজতন্ত্র আসতে পারে। তাহলে কয়টা টপিক বলেছি ভাইয়া? 2টা টপিক। 1 নম্বরে বলেছি উৎপাদন সম্ভাবনা রেখা, 2 নম্বরে বলেছি অর্থ ব্যবস্থা। প্রশ্ন যদি খুব বেশি অন্যরকম আসে তাহলে আসতে পারে ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি, এখান থেকে প্রশ্ন। এই যে 3টা টপিক বলেছি ভাইয়া, এই 3টা টপিকের যে কোনো একটা টপিক থেকে প্রশ্ন আসবে। এবং তুমি ভালো করে যেন এই 2টা টপিকে বাংলা গল্পের মতো তুমি লিখবা। বাংলা লেখালেখি, ম্যাথমেটিক্যাল কাজকর্ম আছে এই জিনিসটাতে, উৎপাদন সম্ভাবনা রেখাতে। দ্যাটস ওয়াই আমরা উৎপাদন সম্ভাবনা রেখার একটা সৃজনশীল দেখব। যারা কোনোদিন উৎপাদন সম্ভাবনা রেখার সমাধান করিও নাই তারা এটা দেখবো। আর অন্যরা যারা করে ফেলছে এটা, ভিডিওটা একটু সামনের দিকে টেনে নিয়ে পরের অধ্যায় থেকে দেখতে শুরু করব। চলো আমরা এটা একটু করে ফেলি। প্রশ্ন কি করছে দেখো, এ বি সি ডি সংমিশ্রণ দেখিয়েছে 2টা দ্রব্যের, এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য। আমরা জানি উৎপাদন সম্ভাবনা রেখা এটা কি করে, এটা 2টা দ্রব্য কোনটা কতটুকু উৎপাদন করা যায়, সর্বোচ্চ উৎপাদন, সেটার সংমিশ্রণ দেখায়, সেটার সম্ভাবনা দেখায়। উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখাটার উৎপাদন সম্ভাবনা রেখাটার উপরের, মানে এই রেখার উপরের উপরের যে কোনো একটা বিন্দু, রেখাটার উপরের যে কোনো একটা বিন্দু দেখায় আমাকে সর্বোচ্চ উৎপাদন। উৎপাদন সম্ভাবনা রেখার উপরের যে কোনো একটা বিন্দু আমাকে দেখায় সর্বোচ্চ উৎপাদন। উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু, বাইরের একটা বিন্দু আমাকে দেখায় অর্জন যোগ্যতা। মানে মানে এই বিন্দুটাতে, এটা যেহেতু বাইরের, এখানে উৎপাদন করা সম্ভব না, এখানে উৎপাদন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ ভাই আমার কাছে যে জিনিসপত্র আছে, আমার কাছে যে সম্পদ আছে, সেটা সীমিত। সম্পদ সীমিত। সীমিত সম্পদ দিয়ে বাইরের এই বিন্দুতে অর্জন করা, বাইরের এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব নয়। তাই এই বিন্দুটা অর্জন যোগ্য বিন্দু। আর ভিতরের যদি একটা বিন্দু পাই, এই বিন্দুটাতে উৎপাদন সম্ভব,
এই বিন্দুতে উৎপাদন করা সম্ভব। কিন্তু ভাইয়া এখানে যদি তুমি উৎপাদন করো তাহলে সম্পদের অপচয় হবে, অনেকটুকু সম্পদ অব্যবহৃত থেকে যাবে। তাহলে ভাইয়া সম্পদের এখানে অপচয় দেখানো হয়। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার উপরের বিন্দু সর্বোচ্চ উৎপাদন, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের বিন্দু অর্জন যোগ্যতা, উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরের একটা বিন্দু সম্ভব উৎপাদন করা, কিন্তু সেক্ষেত্রে সম্পদের অপচয় হয়। এখন আমাদের একটা চার্ট দিয়ে দিয়েছে, একটা সূচি দিয়েছে, এই সূচিটা থেকে এই রেখাটা আঁকতে হবে, সূচি থেকে এই রেখাটা আঁকতে হবে। চলো আঁকি। কেন আঁকবো? কারণ আমার ৩ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের আলোকে একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকো। তাহলে আমরা একটা উৎপাদন সম্ভাবনা রেখা আঁকবো। আমার সময় লাগবে কয়েক সেকেন্ডের মতো। এখানে বলেই দিয়েছে দুইটা দ্রব্য, আমি দেখতে পাচ্ছি এক্স দ্রব্য ওয়াই দ্রব্য। পরীক্ষার হলেও তুমি সুন্দর করে এই যে ছকটা দিয়েছে এটা আরেকবার তুমি লিখবা, আরেকবার লিখবা এ বি সি ডি। তারপর তারপর ১৩০ ১০০ ১৩০ ১৫০ শূন্য, তারপর ০ ৫০ ১০০ ১৩০ ০ ৫০ ১৩০, না না ১৩০ না ১০০ ১৩০। ওকে ফাইন। আচ্ছা আমাদেরকে এখানে ১০০ দিতে হবে। ওকে ১০০, এরপর হচ্ছে ভাই ১৩০। প্রতিটা মান আমি নিয়ে নিয়েছি, একেবারে সহজ। এরপর তুমি রেখাটা আঁকো। আমি এখানে ভাই ফ্রি হ্যান্ডে আঁকছি, তুমি পরীক্ষার হলে স্কেল দিয়ে আঁকবা, পরীক্ষার হলে স্কেল দিয়ে আঁকবা। আমি এখানে সবুজ রং ব্যবহার করেছি, তুমি সবুজ রং না, তুমি তোমার স্বাভাবিক কালো রঙের সবকিছু হবে। আচ্ছা এরপর এই পাশে ভাইয়া এক্স দ্রব্যটা দাও, এই পাশে ওয়াই দ্রব্যটা রাখো। এরপর যে বিন্দুগুলো আছে সে বিন্দুগুলো বসায় দাও, সুন্দর করে বসাবা। প্রথমে দেখো এক্স ১৩০ ১৫০ 0, 0 থেকে শুরু করি 0। তারপর মনে করো এটা ৫০, ঠিক এতটুকু দূরত্ব নিয়েই এটা মনে করো ১০০, তারপর ১৩০। তাহলে এটা একটু কাছাকাছি হবে, এটা একটু কাছাকাছি হবে, নিয়ে নিলাম। তাহলে আরো বড় ডিস্টেন্সেও নিতে পারো, সমস্যা নেই। এরপর এ পাশে 0-র পরে ৫০, একই উচ্চতাতে ১০০, এরপর ১৩০টা একটু কম কাছাকাছি দিব ১৩০। নিয়ে নিলাম প্রত্যেকটা বিন্দু। বিন্দু নেওয়ার শেষে তুমি কি করবা? জাস্ট প্রতিটা সংমিশ্রণ বের করে আনবা। যখন y 0 তখন x ১৩০, y এই যে 0 আর x তখন ১৩০, এই যে ১৩০। তাহলে এটাই আমার a, এই যে এখানে আমার a। আচ্ছা এরপর b, x হচ্ছে ১০০, y হচ্ছে ৫০, x হলো এই যে ১০০, y হলো ৫০। তাহলে টান দাও, এই যে এখানে হচ্ছে আমার বি বিন্দু নিলাম। তারপর সি, সিতে এক্স হচ্ছে ৫০, ওয়াই হচ্ছে ১০০, এক্স হচ্ছে এই যে ৫০, ওয়াই হচ্ছে ১০০। তাহলে এটা টান দাও, এই যে বিন্দুটা, এটা হলো আমার সি বিন্দু, এটা আমার সি বিন্দু। ডিতে, ডিতে এক্স হচ্ছে 0, ওয়াই হচ্ছে ১৩০, তাহলে এটা আমার ডি বিন্দু। প্রত্যেকটা বিন্দু যোগ করো, প্রতিটা বিন্দু যোগ করো। যোগ করছো, এই রেখাটাই উৎপাদন সম্ভাবনা রেখা, এই রেখাটাই উৎপাদন সম্ভাবনা রেখা। হয়ে গেছে ভাই, ৩ মার্ক নিশ্চিত। উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা শেষ। এই হচ্ছে ভাই আমার ৩ নাম্বার প্রশ্ন। এরপর সুন্দর করে কিভাবে এটা এঁকেছো লিখবা। এক্স অক্ষে এক্স দ্রব্য বা আনুভূমিক অক্ষে এক্স দ্রব্য, ওয়াই অক্ষে ওয়াই দ্রব্য। অতঃপর আমরা ৫০ ১০০ ১৩০ বসিয়েছি, প্রতিটা সংমিশ্রণ খুঁজে বের করি, এ বি সি ডি, এ বি সি ডি যোগ করি, এ বি সি ডি যোগ করি, তারপর যে রেখাটি পাই এটি উৎপাদন সম্ভাবনা রেখা। শেষ কাজ। আসো ঘ নম্বর প্রশ্নে। গ নম্বর প্রশ্নে কি বলছে ভাইয়া? গ নম্বর প্রশ্নে বলেছে এক্স দ্রব্যের উৎপাদন ১০০ একক, ওয়াই দ্রব্যের তখন ১০০ একক সম্ভব না। এটা যুক্তি দেখাও, মানে এই কথাটার পক্ষে যুক্তি দেখাও। কি বলবো? এক্স যখন ১০০, ওয়াইও তখন নাকি ১০০ হতে হবে, এবং তারাই বলে দিয়েছে এটা সম্ভব নয়। তারাই আমাকে সাথে সাথে বলেছে এটা সম্ভব নয়। আমাকে এটা যে সম্ভব না তার পক্ষে যুক্তি দিতে হবে।
তাহলে দেখি সম্ভব কিনা। আমি আবার এই ছবিটা আঁকতে হবে পরীক্ষার হলে, আমি আঁকবো না, আমি একই ছবিতে দেখব, একটু ফাঁকি দিব, তাড়াহুড়ো করার জন্য একটু ফাঁকি দিচ্ছি। তাহলে এক্স এর উৎপাদন 100, এই যে দেখো এই জায়গাটাতে, ওয়াই এরও তখন 100, এই যে এই জায়গাটাতে। তাহলে এটা যদি আমি আঁকি, রেখাটা কেমন পাচ্ছি, রেখাটা বিন্দুটা এই যে এখানে পাচ্ছি, মনে করো এটা ই বিন্দু। তাহলে এই যে ই বিন্দুটা, এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু, উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু। তোমাকে আমি মাত্র পড়াইছি উৎপাদন সম্ভাবনা রেখার বাইরের একটা বিন্দু অর্জনযোগ্য, অর্থাৎ এই বিন্দুটাতে উৎপাদন করা সম্ভব না, কারণ এটা উৎপাদন সম্ভাবনা রেখার বাইরে, এটা অর্জনযোগ্য বিন্দু। দ্যাটস ওয়াই এখানে উৎপাদন করা সম্ভব না, প্রথম কথা। দুই, যখন এক্স এর উৎপাদন যখন 100, এক্স এর উৎপাদন যখন 100, তখন ওয়াই সর্বোচ্চ হতে পারবে 50 একক। এই যে এখানে দেখছি এক্স এর উৎপাদন যখন 100, ওয়াই তখন সর্বোচ্চ হতে পারে 50, এর বেশি হওয়া সম্ভব না। কিন্তু এখানে বলছেন ওয়াই 100 হইতে হবে, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। সূচিটা থেকেও আমরা এটা দেখতে পাচ্ছি, সূচি থেকেও এটা দেখতে পাচ্ছি, এবং উৎপাদন সম্ভাবনা রেখা থেকেও দেখতে পাচ্ছি। দুইটা থেকেই ব্যাখ্যা করে দিবা, ঘটনা শেষ। চলে আসছো পরের অধ্যায়ে, অধ্যায় 2, ভোক্তা ও উৎপাদকের আচরণ। ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায় থেকে ভাই কি আসবে? এই অধ্যায় থেকে আসার জিনিস হচ্ছে তিনটা। কয়টা ভাইয়া? তিনটা। এক, এই অধ্যায় থেকে আসবে মোট উপযোগ, মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ, এই জিনিসটা 1 নাম্বার। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। 2 নাম্বার, এখান থেকে আসবে চাহিদা রেখা, চাহিদা রেখা। চাহিদা রেখার প্রশ্নটা ভাইয়া বিভিন্নভাবে তোমাকে করতে পারে, চাহিদা রেখার প্রশ্নটা বিভিন্নভাবে করা যেতে পারে। চাহিদা রেখার সমীকরণ বের করো, চাহিদা রেখার ঢাল বের করো, চাহিদা রেখাটা সামনে যাবে না পিছনে যাবে সেটা বের করো। অনেকভাবে তোমাকে এই চাহিদা রেখা এবং এটার যে সমীকরণ আছে, সমীকরণ আছে, এখান থেকে তোমাকে প্রশ্ন করবে ভাইয়া। এর পাশাপাশি আরেকটা জিনিস আছে, চাহিদার স্থিতিস্থাপকতা। তুমি আমার পাল্টা প্রশ্ন করতে পারো, ভাই বইতে তো যোগানের স্থিতিস্থাপকতা নিয়েও অনেক কথাবার্তা আছে, আছে, কিন্তু কম গুরুত্বপূর্ণ। চাহিদা স্থিতিস্থাপকতা বেশি গুরুত্বপূর্ণ, যোগানের স্থিতিস্থাপকতা কম গুরুত্বপূর্ণ। ক্লিয়ার কথা। লাস্ট 3 নাম্বার, ভাইয়া ভারসাম্য বলে একটা টপিক আছে। তোমাকে চাহিদার একটা সমীকরণ দিবে, যোগানের একটা সমীকরণ দিবে, দুইটা সমীকরণ থেকে তুমি ভারসাম্য বের করবা, দুইটা সমীকরণ থেকে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ বের করবা। এই হচ্ছে তোমার কাজ। তাহলে ভাইয়া এই 3টা টপিক আমাদের অধ্যায় 2 এর জন্য, এই 3টা টপিক ভাইয়া আমাদের দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটার জন্য। দ্যাটস ইট। আমরা এই 3টা টপিক সবাই দেখে যাব। এবার আসলে এখানে প্রশ্ন দেখি কি বলছে। বলতেছে মিস্টার আরিফ দোকান থেকে 5টা লিচু কিনেছে। প্রথম একক থেকে 12 ইউটিল, দ্বিতীয় একক থেকে 20 ইউটিল, তৃতীয় একক থেকে 26, চতুর্থ বা 4 নম্বর একক থেকে 30 ইউটিল, 4 একক, 4টা একসাথে, পঞ্চম একক মানে 5টা যখন একসাথে হলো তখন 5টা একক থেকে মোট 32 ইউটিল উপযোগ লাভ করে। তার মানে আমি বুঝতে পারতেছি এখানে প্রথম একক থেকে 12, তারপরে যখন 2টা হয়েছে মানে এখানে মোট যে উপযোগটা সেটা দেখাই দিছে। সহজ। 3 নম্বর প্রশ্নে বলেছে মোট উপযোগ রেখা অঙ্কন করো। ভাই কিচ্ছু বের করা লাগবে না, দেওয়াই আছে, এখানে দেওয়াই আছে, মোট উপযোগটাই দেয়া আছে। না বুঝলে এই যে দেখো মোট 32 ইউটিল উপযোগ লাভ করেছে, তার মানে এখানে মোট উপযোগ দেওয়া আছে। প্রথমে আমি মানগুলা দেখে দেখে এখান থেকে লিখব, তারপর দাগটা এঁকে দিব, শেষ। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের বক্তব্য ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা ব্যাখ্যা করো। প্রথমে প্রান্তিক উপযোগটা বের করতে হবে, তারপর সে বিধির সমর্থন করে কিনা দেখতে হবে। চলো দ্রুত সমাধান করে ফেলি। প্রথমত লিচু, কয়টা যেন লিচু? 5টা। তাহলে এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3, 4, 5। তারপরে এখানে হচ্ছে মোট উপযোগটা, তাহলে টোটাল ইউটিলিটি। আমরা দেখি 12, 20, 12,
এরপরে হলো ভাইয়া 20, এরপরে দেখতে পাচ্ছি 26, 30, 26, 30, 32। তাহলে ভাইয়া প্রথম কাজের সূচিটা তৈরি করা। পরীক্ষার হলেও তুমি এই সূচিটা তৈরি করবা। এটার নাম মোট উপযোগ সূচি বা তালিকা। মোট উপযোগ সূচি বা মোট উপযোগ তালিকা। এখানে হচ্ছে দ্রব্যের একক আর এখানে হচ্ছে টোটাল ইউটিলিটি। দ্যাটস ইট। এঁকে ফেলো, আর কিছু করতে হবে না। এ পাশে দিবা টোটাল ইউটিলিটিটা, এ পাশে দিবা দ্রব্যের এককটা, দ্রব্যের একক। আচ্ছা, দিলাম। তারপর কি করতে হবে? খুব সহজ ভাই, একদম সমান সমান গ্যাপ দিয়ে স্কেল দিয়ে করবা তো, আমারটা সমান না হলেও তোমাদেরটা যেন সমান হয়, এটা মাথায় রাখিও, কেমন? অর্থাৎ প্রত্যেকটা ডিস্টেন্স যেন সমান হয়। স্কেল দিয়ে করলে অবশ্যই সমান হবে। আমি তাড়াহুড়ো করে করছি, তুমি স্কেল দিয়ে সমান সমান ফাঁক দিয়ে করবা। আচ্ছা, তারপর এটাতে 12, এরপরে 20, এরপরে 26, এরপরে 30, এরপর কাছাকাছি ডিস্টেন্সে 32 নিয়ে নিয়েছি। এরপর কি করতে হবে ভাইয়া? বোঝার জন্য অন্য রং নিলাম। 1 নাম্বার এককে 12 হলো মোট, 2 নাম্বারটাতে 20 হয়েছে, 3 নাম্বারটাতে 26 হয়েছে, 4 নাম্বারটাতে 30 হয়েছে, 5 নাম্বারটাতে 32 হয়েছে। দ্যাটস ইট। পড়ানো শেষ। তারপর ভাই এগুলো প্রত্যেকটা বিন্দু যোগ করে দেন। এই যে এটা টোটাল ইউটিলিটি কার্ভ। দ্যাটস ইট। টোটাল ইউটিলিটি কার্ভ, মোট উপযোগ রেখা, মোট উপযোগ রেখা। ভালো করে পুরোটা দেখো। এই পাশে তুমি দেখতে পাচ্ছ মোট উপযোগের সূচি, এ পাশে সূচি, ও পাশে হচ্ছে মোট উপযোগ রেখাটা। এটা আঁকতে পারলেই তোমার 3 নাম্বার ডান পেয়ে যাবা। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন বলছে, ভাইয়া এই যে এই জিনিসটা, এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে সমর্থন করে কিনা? তো এটা আমি কেমনে বলবো? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে ফলো করে কিনা আমি জানি না তো। আমি জানি না। আমাকে এটা জানার জন্য প্রান্তিক উপযোগ বের করতে হবে। মার্জিনাল ইউটিলিটি বের করতে হবে। মার্জিনাল ইউটিলিটি কেমনে বের করে? কিভাবে বের করে ভাইয়া? মনে আছে। মনে করো তুমি যেটার বের করতে চাও, মনে করো এখানে মার্জিনাল বের করতে চাই, তো এটা থেকে আগেরটা বাদ দিব। ভাই 5 নাম্বারটার জন্য বের করতে চাই, তাহলে 5 নাম্বারটা থেকে আগেরটা বাদ দিব। ভাইয়া তুমি যেটার বের করতে চাও সেটার টোটাল থেকে আগের টোটাল বাদ দিবা। ভাই প্রথমটার ক্ষেত্রে কি করবেন? প্রথমটা তো এটার আগে তো কিছু নাই, তাহলে এটার আগে 0। 12 থেকে 0 গেছে, 12 থেকে 0 গেলে 12। ভাই 20-এর থেকে 12 গেছে, 20-এর থেকে 12 গেলে 8। 26-এর থেকে 20 গেছে 6। তারপর 30-এর থেকে 26 গেছে 4। 32-এর থেকে 30 গেছে 2। তাহলে ভাই 12, 8, 6, 4, 2 ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে, ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। তাহলে এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি সমর্থন করে। এটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটা সমর্থন করে। তুমি আশা করি বুঝতে পেরেছ কিভাবে প্রান্তিক উপযোগ বের করে। মোট উপযোগ, যেইটার প্রান্তিক বের করব সেটার মোট উপযোগ যত আছে ওইটা থেকে আগেরটা বাদ দিব, ওইটা থেকে আগেরটা বাদ দিব। বাদ দেওয়ার পরেই এভাবে লিখে ফেলবো। ঠিক আছে? তুমি কি পরীক্ষার হলে এভাবে লিখবা? না, পরীক্ষার হলে তুমি সুন্দর করে এখানে দ্রব্যের একক, এখানে টোটাল ইউটিলিটি, মানে এই পুরো জিনিসটা আবার লিখবা। তারপর ভ্যালুগুলা বের করবা। বের করা শেষ। এবার তুমি কি করবা? এবার তুমি ভাইয়া গ্রাফ আঁকবা। এবার তুমি গ্রাফ আঁকার চেষ্টা করবা। আমি যেরকম বাঁকা আঁকছি তুমিও কি বাঁকা আঁকবা? না, তোমারটা সোজা হইতে হবে। তোমারটা সোজা হইতে হবে। এ পাশে দ্রব্যের একক, এ পাশে মার্জিনাল ইউটিলিটি। অতঃপর অতঃপর দ্রব্য কয়টা খেয়েছো? 5টা। 2, 3, 4, 5 হয়ে গেল। 2 থেকে 12 পর্যন্ত। 2, 4, 6, 8, 10, 12 নিলাম, সবগুলো নিলাম। এরপর যখন প্রথমটা ছিল তখন কত? তখন 12। এই যে 12, ঠিক আছে? তাহলে এই যে প্রথমটা, এই যে আমার 12, ঠিক আছে? তাহলে বিন্দুটা এখানে পেলাম, এই যে এখানে বিন্দু। দ্বিতীয়টাতে 8, দ্বিতীয়টাতে 8 বিন্দু এখানে।
তৃতীয়টাতে ৬, তৃতীয়টাতে ৬ বিন্দুটা এখানে। চতুর্থটাতে ৪, চতুর্থটাতে ৪ বিন্দুটা এখানে। পঞ্চমটাতে ২, পঞ্চমটাতে ২ বিন্দুটা এখানে। তারপর প্রতিটা বিন্দু যোগ করো। প্রত্যেকটা বিন্দু যোগ করছো, এই রেখাটাই মার্জিনাল ইউটিলিটি, প্রান্তিক উপযোগ রেখা। রেখাটা দেখো নিম্নগামী। কেন নিম্নগামী? কারণ প্রান্তিক উপযোগ ক্রমে ক্রমে হ্রাস পাচ্ছে। যেহেতু এটা ক্রমে ক্রমে কমে যাচ্ছে, তাই রেখাটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তাই রেখাটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। এই হলো ঘটনা। এই ঘটনাটা বলতে গিয়ে একটা ছোট্ট কথা মনে পড়লো। কিছুটা তাড়াহুড়ো করতে গিয়ে, তোমাদের সময় যেহেতু অল্প, তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় এই যেগুলো ছোটখাটো বিয়োগগুলো, এগুলোতে আমাদের ভুল হয়ে যায়। এরকম যদি কোনো ভুল ভিডিওতে পাও, ক্ষমা করে দিও। আগেভাগে ক্ষমা চাচ্ছি। কেমন? তাড়াহুড়ো করতে গিয়ে ভুল হয়। পরীক্ষার হলে তোমার এই ভুলটা হতে পারে। তুমি যেটা করবা, অবশ্যই প্রত্যেকটা ভ্যালু ক্যালকুলেটরে বসিয়ে তারপর বসাবা। এবং হ্যাঁ, পরীক্ষার হলে তুমি অর্থনীতি প্রথম পত্রে অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা। ঠিক আছে? তাহলে ভালো হবে। ওকে, সামনে যাই। আশা করি এটা বুঝছো। এই রেখাটা হচ্ছে টোটাল ইউটিলিটি রেখা। এটা হচ্ছে আমাদের মার্জিনাল ইউটিলিটি রেখা বা কার্ভ। সো এই রেখাটা নিম্নগামী, কারণ ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। সামনে আসো। এবার এক্স দ্রব্যের চাহিদার সমীকরণ নির্ণয় করো। এখানে একটা দ্রব্যের কথা বলছে, যেটা হচ্ছে এক্স দ্রব্য। এপাশে দাম দিয়েছে, এপাশে চাহিদার পরিমাণ দিয়েছে। রেখাটা নিম্নগামী। রেখাটা যেহেতু নিম্নগামী, তা আমি সহজেই বুঝতে পারতেছি এটা একটা চাহিদা রেখা। এটা একটা চাহিদা রেখা। এবং এই চাহিদা রেখাতে চমৎকার কিছু তথ্য আছে। যেমন চাহিদা রেখাতে দাম যখন P1, দাম যখন ৩ টাকা, দাম যখন ৩ টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে ৪ একক। তখন চাহিদার পরিমাণ Q1 ৪ একক। দাম যখন P2, মানে পরিবর্তন হলো দামটা, দাম যখন ২ টাকা হলো, দাম যখন ২ টাকা হয়েছে, তখন আমাদের চাহিদার পরিমাণ তখন হয়ে গেছে ৬ একক। তাহলে লিখো ৬ একক। লেখা শেষ। এতটুকু তথ্য তুমি পেয়েছ ছবিটা থেকে। এবার কি করতে হবে? এবার চাহিদার সমীকরণটা তৈরি করতে হবে। চাহিদার সমীকরণ বের করার সূত্র আছে, তুমি জানো। কিউডি মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এটা হচ্ছে ভাই, তুমি জানো চাহিদা রেখা বের করার সমীকরণ। তুমি মান বসাবা, অঙ্ক টানতে শুরু করবা। আপনি নিজেই টানেন, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিই টানছি। কিউডি মাইনাস Q1 প্রথম পরিমাণ ৪ একক, Q1 মাইনাস Q2 দ্বিতীয় পরিমাণ ৬ একক, P মাইনাস P1, P1 মানে প্রথম দাম, ফার্স্ট প্রাইস ৩ টাকা, P1 ৩, P2 ২। সবকিছু ঠিকঠাক বসিয়েছে। যদি ভাই আমিও ভুল বসাই, আমারও ভুল হবে। ঠিক আছে? একটু দেখে শুনে বসাতে হবে। তো দেখে শুনে যখন বসাতে হবে, চেক করে ফেলা যাক আরেকবার। P1 যখন ৩, পরিমাণ তখন ৪, ঠিকঠাক। P1 যখন ২, P1 যখন ২, তখন Q2 হচ্ছে ৬, ঠিকঠাক। Q1 ফার্স্ট কোয়ান্টিটি ৪, Q1 ৪, Q2 ৬, ঠিকঠাক। P, P1 ৩, ৩, ২, সব ঠিক আছে। চলো আগাই। Q2 মাইনাস ৪, ৪ থেকে ৬ গেলে মাইনাস 2, P মাইনাস 3, 3 থেকে 2 গেলে ১। ছোটবেলায় শিখছো আর গুণ করা, করে দাও। কিউডি মাইনাস 4। এবার মানে ১ দিয়ে এটাকে গুণ করছি, মাইনাস 2 দিয়ে এটারে গুণ করব। সো মাইনাস 2 দিয়ে পি রে গুণ করলে মাইনাস 2p, মাইনাস 2 দিয়ে 3 কে গুণ করলে এই মাইনাস মাইনাসে প্লাস, ৩ দুগুণে ৬। ছোটবেলায় পড়ছিলাম মাইনাস মাইনাসে প্লাস। এই পাশের অঙ্কটা এই পাশে আনো। বা কিউডি দেখো মাইনাস 4 আছে, মাইনাস 4 ওই পাশে পাঠায় দাও। মাইনাস 4 যদি তুমি ওই পাশে পাঠায় দাও, তাহলে কি হবে ভাই? তাহলে হয়ে যাবে +4। তাহলে ভাইয়া বা কিউডি সমান -2p, 6 আর 4 10। তারপরে আর বা দিব না, লাস্ট লাইন লিখে ফেলবো। কিউডি ইকুয়ালস টু 10 - 2p, দ্যাটস ইট। এটা আমার সমীকরণ, এটা আমার চাহিদা সমীকরণ। ভাইয়া এখানে যেটা আছে সেটার এভাবে কেন লিখছেন? কারণ তুমি জানো চাহিদার সমীকরণ আমি পড়ে আসছি। কিউডি ইকুয়ালস টু a মাইনাস
ই লিখলাম, কিউডি ইকুয়ালস টু এ মাইনাস বি পি। চাহিদা সমীকরণের আদর্শ রূপ হচ্ছে এইটা, সুতরাং এটার মতো করেই আমরা লিখবো। দ্যাটস ওয়াই এভাবে লিখেছি কিউডি ইকুয়ালস টু, এর মানে এখানে 10, বি এর জায়গায় বসেছে 2, তাহলে 10 মাইনাস 2 পি। এই হলো চাহিদা সমীকরণ। কোন একটা চাহিদা রেখা দিবে, চাহিদা রেখা দিবে, সমীকরণ বের করতে বলবে, এভাবে করবা। অথবা এই চাহিদা রেখাটাকে সামনে পিছে নিতে বলতে পারে, তুমি নিয়ে যাবা। এরপর উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে এক্স দ্রব্যের প্রকৃতির সম্পর্কে মন্তব্য করো। এটা আবার কিভাবে করে? এটা তো ভুলে গেছি। আচ্ছা, ভুলে গেলেও টেনশন নেই, চলো আমরা সামনে আগাই। প্রথমত তুমি খেয়াল করো, আমার এটুকু মনে আছে স্থিতিস্থাপকতা হচ্ছে 3 রকমের: দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আর স্থিতিস্থাপকতা। দাম স্থিতিস্থাপকতা মানে হচ্ছে দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন। আয় স্থিতিস্থাপকতা আয়ের পরিবর্তনে চাহিদার পরিবর্তন। আর স্থিতিস্থাপকতাতে একটি দ্রব্যের দামের পরিবর্তন হলো আরেকটি দ্রব্যের চাহিদার পরিবর্তন হবে। এখানে খেয়াল করে দেখো, পুরোটাই ঘটেছে এক্স দ্রব্য নিয়ে। এক্স দ্রব্যেরই চাহিদা, এক্স দ্রব্যেরই দাম, সুতরাং আমার এখানে ওই টেনশন নাই যে আরেকটা দ্রব্য আসছে। বুঝলাম? তাহলে আর এটা বাদ, এখানে আয় নিয়ে কোনো কথাবার্তা নাই, তার মানে এটা দাম স্থিতিস্থাপকতা, চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ক্লিয়ার? তাহলে বুঝছি যে ভাইয়া আমার এইটা ক্লিয়ার, এইটা হলো ভাই চাহিদার দাম স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা আমি ছোটবেলায় পড়ে আসছি। স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ভাই ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতার ইংরেজি হচ্ছে ভাই ইলাস্টিসিটি। তো খুব স্বাভাবিকভাবে ইলাস্টিসিটি পি কেন দিয়েছেন? কারণ ইলাস্টিসিটি অফ প্রাইস, ইলাস্টিসিটি অফ প্রাইস সমান সমান ডেল কিউ ডিভাইডেড বাই কিউ। ডেল কিউ ডিভাইডেড বাই, আমরা লিখেছি এখানে কিউ, তারপর পি ডিভাইডেড বাই ডেল পি। ডেল কি জিনিস, কিউ কি জিনিস, পি কি জিনিস, ডেল পি কি জিনিস, কোনোটাই আমি জানি না। আমি পড়ে আসছিলাম, মনে পড়ে কিছুটা। কিউ হচ্ছে ভাই কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে পরিমাণ। পি হচ্ছে ভাই প্রাইস, প্রাইস মানে দাম। আর এই যে এটা কি যেন ত্রিভুজ একটা দিয়ে রাখছেন, না এটা ত্রিভুজ না, এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা, এই ডেল্টা মানে হচ্ছে পরিবর্তন। সুতরাং উপরেরটাতে দেখাচ্ছে কিউ এর পরিবর্তন, অ নিচেরটাতে দেখাচ্ছে প্রাইসের পরিবর্তন, দামের পরিবর্তন, চাহিদার পরিমাণের পরিবর্তন। বুঝলাম? আর এখানে পি আর এখানে কিউ কি? এখানে পি আর কিউ বলতে বোঝানো হয়েছে দাম শুরুতে কত ছিল, পরিমাণ শুরুতে কত ছিল। বুঝছি। কিভাবে বসাবো ভাই? আসো আবার আগের জায়গায় যাই। আবার যদি তুমি আগের জায়গায় যাও, তুমি দেখবে এটা কি বিন্দু? এটা এ বিন্দু, এ থেকে তারা বি বিন্দুতে গেছে। ঠিক আছে? তাহলে এ হচ্ছে আগের অবস্থা, বি হচ্ছে পরের অবস্থা। এতে যখন ছিল তখন তোমার দাম কত ছিল? 3 টাকা। তাহলে বসায় দাও, তুমি বসায় দাও, এখানে দাম ছিল 3 টাকা আগে। বাই কিউ, আচ্ছা কিউ হচ্ছে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি 4 একক এই বিন্দুতে, বসায় দাও 4 একক, বসায় দাও, তাহলে কিউ হচ্ছে 4 একক। বুঝলাম? আচ্ছা, ডেল কিউ, ডেল কিউ হচ্ছে ভাই দেখো, প্রথমে ছিল 4, পরে হয়েছে 6। প্রথমে ছিল 4, বি বিন্দুতে গেছে 6 হয়েছে, তাহলে পরিবর্তন 6 থেকে 4 বাদ দিলে 2 থাকে, বসায় দাও 2। 6 থেকে 4 বাদ দিয়েছেন 2। তারপরে ডেল পি, ডেল পি দাম আগে ছিল 3, পরে হয়েছে 2, তো পরেরটা থেকে 2 এর থেকে 3 বাদ দাও, হয়ে যাবে -1, বসায় দাও -1, বসায় দিছি -1। ঘটনা শেষ। এবার তুমি নর্মালি কাজ করে ফেলো। 2, 3, মাইনাসটা সামনে চলে আসছে, দ্যাটস ইট। তাহলে এইখানে ভালো করে একটু তাকায় দেখো, আমরা দেখতে পাচ্ছি উপরে, উপরে আমরা এখানে 2 বসিয়েছি, 2 ডেল। ওকে, কি ব্যাপার, ঘটনাটা কি বসলো? আমরা দেখতে পাচ্ছি এর মান এখানে বসেছে। সো এর মান যেহেতু বসেছে, এর মান হচ্ছে এখানে 4 একক। প্রথমে এ বিন্দু উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলেছে, প্রথমে আমরা কিউ বসিয়েছি। সো কিউ হচ্ছে এখানে প্রথমটা 4 একক, তারপরে হচ্ছে এ, এ হচ্ছে এখানে কি বলছি, কিউ, কিউ হচ্ছে 4, পি, পি হচ্ছে প্রথম অবস্থায় কত ছিল? হ্যাঁ, প্রাইস প্রথমে 3ই ছিল, সব ঠিকঠাক। তারপর, তারপর হচ্ছে ডেল কিউ, কোয়ান্টিটির পরিবর্তন, আবার সব চেক করে নিচ্ছি। কোয়ান্টিটির পরিবর্তন হচ্ছে ভাই এই যে 6, 6 থেকে 4 বাদ দিচ্ছেন, বি বিন্দুতে আসছেন, আগেরটা বাদ দিচ্ছেন, বুঝলাম। তারপরে এখানে 3 এর 2 এর থেকে 3 বাদ দিচ্ছেন, 2 এর থেকে 3 বাদ দিয়েছি।
সবকিছু ঠিকঠাক, তাহলে -3/2। সো -3/2 আসলে এবার তোমার কি করা লাগবে? এবার তোমাকে যেহেতু দাম স্থিতিস্থাপকতায় নেগেটিভ যে চিহ্নটা আছে, ঋণাত্মক যে চিহ্নটা আছে, চিহ্নটা উপেক্ষা করে, ঋণাত্মক চিহ্নটাকে উপেক্ষা করে, ঋণাত্মক চিহ্নটাকে উপেক্ষা করলে অ্যান্সারটা পেয়ে যাবা 3/2। অ্যান্সারটা পেয়ে যাবা 3/2। এখানে আপনি কিভাবে বের করেছেন? এ থেকে বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করেছি। দ্যাটস ইট। এ থেকে বিতে গেছি, এ থেকে বিতে যাওয়ার ফলে কি পরিবর্তন হয়েছে সেটা বের করেছি। এবার তুমি ভালো করেই জানো মানটা কিরকম আসলে কি দ্রব্য প্রকাশ করে। আশা করি ক্লিয়ার। এবার আসো পাল্টা, আরেক রকমে করবো এবার। বি থেকে এ বিন্দুতে, বি থেকে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা, বি থেকে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা। এবার একটু ফাস্ট যাব, জাস্ট উল্টো করে এটা করবো এবার। ইলাস্টিসিটি অফ প্রাইস ডেল কিউ ডিভাইডেড বাই কিউ ইন্টু প্রাইস বাই কোয়ান্টিটি, কি বলতেছি, প্রাইস বাই ডেল পি। এবার ভাই কি করতেছেন? এক অঙ্ক দুইবার করতেছেন কেন? টাইম চলে যাচ্ছে তো। না, টাইম যাচ্ছে না। তুমি প্রথমবার খেয়াল করে দেখিও, এ থেকে বিতে গেছি, তার কারণে একটা অবস্থা পেয়েছি। এবার আমরা জাস্ট তার বিপরীতভাবে করে দেখাচ্ছি, বি থেকে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা, অর্থাৎ বি বিন্দুটারে প্রথমে ধরতেছি। তো বি বিন্দুরে ফার্স্টে ধরলে কি হবে? ফার্স্টে ধরলে এখানে কিউ এর মান কত হবে এবার দেখো। সবকিছু মোছার চেষ্টা করব। এবারে আমরা যেটা করব, কিউ এর মান, অর্থাৎ প্রথম অবস্থায় কত ছিল, প্রথম অবস্থায় কিউ এর মান এবার আমরা বসাবো 6। কেন? কারণ বি বিন্দুরে ফার্স্টে ধরছি। সো দ্যাটস ওয়াই 6। তারপরে এতে যাব। বুঝলাম, তাহলে 6 বসান। ফাইন। তাহলে এখানে ভাইয়া মান 6। এবার প্রাইস কত বসাবেন? আসো প্রাইসে, প্রাইস এখানে আছে হচ্ছে 2। প্রাইস কত? 2। বসাবো এখানে 2, বসাবো এখানে 2। বোঝা যাচ্ছে কিছু? বি বিন্দুরটা বসাইছি, কারণ বি এবার আগে ধরছি। বুঝলাম। তারপর, তারপর হচ্ছে ডেল কিউ। আসো, ডেল কিউ, ডেল কিউ হলে এখন এটা 4 হয়েছে, তাহলে পরে কত হয়েছে? পরে 4 হয়েছে। আগে কত ছিল? আগে 6। পরেরটা থেকে আগেরটা বাদ দিছি, 4 থেকে 6 গেলে -2, 4 থেকে 6 গেছে -2। এবার ডেল পি, ডেল পি, ডেল পি ভাই আগে ছিল 2, পরে হয়েছে 3, তাহলে 3 থেকে 2 বাদ দাও, পরেরটা থেকে আগেরটা, এখানেও পরেরটা থেকে আগেরটা, এই যে পরে হচ্ছে 4, আগে ছিল 6, পরেরটা থেকে আগেরটা, পরেরটা থেকে আগেরটা, 3 থেকে 2 গেলে 1, বসায় দাও। 3 থেকে 2 গেছে, এবার 1। বুঝলাম। এবার ভাই 2 দিয়ে 6 রে কাটছি, 2 দিয়ে 6 রে কাটলে ভ্যালু আসছে 3, দ্যাটস ওয়াই অ্যান্সার আসছে -2/3। আবারও একই কথা, ঋণাত্মক চিহ্নটা বা মাইনাস চিহ্নটা উপেক্ষা করে, ঋণাত্মক চিহ্নটা উপেক্ষা করে, ঋণাত্মক চিহ্নটা উপেক্ষা করে ভ্যালুটা পেলাম 2/3। বুঝতে পারা যাচ্ছে? এখানে ভ্যালু পাইছো 3/2, এখানে ভ্যালু পাইছো 2/3। অনেকগুলো বইতে অঙ্কটা এইভাবে দিচ্ছে, অনেকগুলো বইতে অঙ্কটা এইভাবে দিচ্ছে। তুমি যেন ভাই বিভ্রান্ত না হও, আমি তোমার দুইটাই করে দেখিয়েছি। পরীক্ষার হলে তুমি যে কোনো একটা ফলো করবা, এর উপরে লিখে দিবা এ থেকে বি বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করেছি, অথবা বি থেকে এ বিন্দুতে স্থিতিস্থাপকতা বের করেছি। মেধাবী হলে দুইটাই দেখাই দিবা যদি সময় থাকে। এভাবেই তুমি স্থিতিস্থাপকতা বের করবা। দুইটা টাইপ আছে। 3 নাম্বার টাইপ, 3 নাম্বার টাইপ হচ্ছে তোমার পরীক্ষার হলে ভারসাম্যের অঙ্ক দিবে। কিসের অঙ্ক? ভারসাম্যের অঙ্ক। একটা চাহিদার সমীকরণ থাকবে, একটা যোগান সমীকরণ থাকবে। প্রশ্ন কি আসবে? প্রশ্ন আসবে যোগান, কি বলছে? যোগানের রেখা নির্ণয় করো। না, যোগানের রেখা সাধারণত আসে না, এই বোর্ডে দিচ্ছে ভালো। উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ নির্ণয় করো। দ্যাটস এ গুড কোশ্চেন, অনেক বেশি আসে। দাম যখন 5 টাকা, তখন ভারসাম্যের কিরূপ পরিবর্তন হয়? পারবা না? অবশ্যই পারবা। পরীক্ষার হলে এই প্রশ্নটা দেখা মাত্রই মিয়া উঠে একটা লাভ দিতে মন চাইতো যে এটা তো প্রশ্ন দেয় নাই তো স্যারে, স্যারে আমার 10টা মার্ক, বলছে বাবা তুই নে, তুই নে, দরকার মার্কসের, তুই নিয়ে যা। ঠিক আছে? তো এই হলো ঘটনা। প্রথমে যোগানের রেখা, তুমি যেটা করবো ভাইয়া, QS কোয়ান্টিটি অফ সাপ্লাই -8 প্লাস 2P। তুমি কি করবা? তুমি ইচ্ছে মতো P1 একটা কিছু বলো, বলো তোমার যা খুশি, যেটা ভালো লাগে তুমি বলবা। বলবো 4 বা 4, তাহলে তুমি বলছো 4।
তাহলে Q1 কত হবে? এখানে 4 বসাও, 4 দুগুণে 8 প্লাস 8 মাইনাস 8, উত্তর 0। তারপর P2 আর একটু বড় কিছু বলো, 6। তাহলে Q2 কত হবে? 6, 6 দুগুণে 12, 12 থেকে 8 গেছে, 12 থেকে 8 গেলে 4। P3 অন্য আরেকটা কিছু বসাও ভাইয়া, 8 8। Q3 ভাইয়া 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 থেকে 8 গেছে, 16 থেকে 8 গেলে 8 থাকলো। ঠিক আছে, যোগ বিয়োগে ভুল হলে মাফ করে দিও। আচ্ছা, এবার জাস্ট রেখাটা এঁকে ফেলবা। এ পাশে হচ্ছে তোমার কোয়ান্টিটি, এ পাশে হচ্ছে তোমার ভাইয়া প্রাইস। প্রাইস কি কি বসাইছিলা? 4 6 8। মানে নাও, এটা 4, এটা 6, এটা 8 দিলাম। কোয়ান্টিটি 0, তারপরে এটা হচ্ছে 4, এটা হচ্ছে মনে করো 8 নিলাম। এরপর খুব সহজেই তুমি যেটা করবা, দাম যখন 4 টাকা, দাম যখন 4 টাকা তখন 0। তাহলে 4 টাকা, এই যে দাম 4 টাকা 0, তার মানে এই বিন্দুটা পেয়েছি, এই যে এই বিন্দুটা, এই বিন্দুটা। ঠিক আছে, পাইলাম। দাম যখন 6 টাকা তখন 4 একক, 6 টাকা 4 একক বিন্দু পাইছি। 8 টাকায় 8 একক, 8 টাকায় 8 একক, এই যে বিন্দুটা। তিনোটা বিন্দু যোগ করো, তিনোটা বিন্দু যোগ করো, তিনোটা বিন্দু যোগ করে যে রেখাটা পেয়েছো, এই রেখাটাই তোমার যোগান রেখা। যোগান রেখা, যোগান রেখা কেমন হয়? বাম থেকে ডানে এটা ঊর্ধ্বগামী হয়। খেয়াল করে দেখো এটা ঊর্ধ্বগামী হয়েছে কিনা, খেয়াল করে দেখো, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, তার মানে এটা একটা পারফেক্ট যোগান রেখা হয়েছে, পারফেক্ট যোগান রেখা হয়েছে। তবে হ্যাঁ, আমি কিছু ভুল করছি, এখানে 4-এর জন্য যতটুকু ঘর নিছি আমি মনে হয় এটা একটু বেশি নিয়ে ফেলছি। পরীক্ষার হলে একটু স্কেল দিয়ে আঁকলে এগুলো সলভ হয়ে যাবে। দ্যাটস ইট। সামনে আসো, ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ বের করো। এটা পানির মতো অঙ্ক ভাইয়া। দেখো ফার্স্টে কোয়ান্টিটি অফ ডিমান্ড সমান সমান 100 মাইনাস 10p, 100 মাইনাস 10p। কোয়ান্টিটি অফ সাপ্লাই, সাপ্লাইতে কি বলছে? -8 প্লাস 2p। আমরা জানি ভারসাম্য, এই কথার মানে কি? ভারসাম্য এই কথার মানে হচ্ছে চাহিদা আর যোগান একে অপরের সমান, একে অপরের সমান। তাহলে ভাইয়া এখানে যে দুইটা জিনিস আছে একটা আরেকটা সমান, তার মানে 100 মাইনাস 10p আর -8 প্লাস 2p, -8 প্লাস 2p, এই দুটা সমান। ঠিক আছে, প্রাইসগুলোকে এক পাশে নিয়ে আসো। -10p প্লাস 2p এই পাশে আসছে, -2p, -8 এ পাশে আছে 100 পজিটিভ, প্লাসের ওই পাশে গেছে মাইনাসের হয়েছে। ভাইয়া সহজ, 10-এ আর 2-এ যোগ করলে হয় 12, ছোটবেলায় করছিলাম অঙ্ক। মাইনাসে মাইনাসে এগুলো যোগ হয়েছে 108, দুইটা মাইনাস চিহ্ন বাদ দিয়ে দাও, 108, 12 এখানে গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে। ঠিক আছে, এই 12 এর নাম তারা কেমনে জানি পড়ছিলাম, 9-12 সম্ভবত 108, আমি শিওর না, বুঝছো, আমি শিওর না ভাই। আমি এটারে আবার ম্যাট্রিক্স মোডে কে এনে রাখছে? 108 ডিভাইডেড বাই হচ্ছে 12, উত্তর হচ্ছে 9। তাহলে ভাইয়া দ্যাটস ইট। এই যে আমরা যেটা বের করেছি প্রাইস 9, এটাই হচ্ছে আমাদের এখানে ভারসাম্য দাম। তো বসিয়ে দেওয়া যাক, এটা হচ্ছে ভারসাম্য দাম। এবার আমাদের লাগবে ভারসাম্য পরিমাণ। ভারসাম্য দাম বের করেছি, ভারসাম্য পরিমাণ বের করব। পানির মতো সহজ কথাবার্তা। তোমার যেটা করা লাগবে, এই যে দুইটার সমীকরণ দেখতে পাচ্ছ, এই দুইটার সমীকরণের যে কোনো একটা সমীকরণে তুমি দামটা বসাই দিবা। তোমার যেটাতে ভাল লাগে তুমি ওইটাতে বসাবা, উত্তর পেয়ে যাবা। আমি প্রথমটাতে বসাচ্ছি, কিউডি ইকুয়ালস টু 100 মাইনাস 10p। সো পি যেন কত পাইছিলাম? 9 পাইছিলাম। 9-12 108। ভাগটা ঠিক করছি তো না? আশা করি ঠিক করছি, ভুল হলে আবার ক্ষমা প্রার্থী। আচ্ছা, 9-10 90, 100 থেকে 90 গেলে 10। ভারসাম্য পরিমাণ 10 একক, ভারসাম্য পরিমাণ 10 একক। এটা কি ভুল হয়েছে? চেক করে ফেলবা। 9টা এখানে বসাও, 9টা এখানে বসাও, 9 দুগুণে 18, 18 থেকে 8 গেলে 10, তাহলে এখানেও 10 আসতেছে, দুইটা সমান হচ্ছে, অঙ্ক পারফেক্টলি হয়েছে, অঙ্ক সঠিক। সামনে আসো, বলছে দাম যখন 5 টাকা তখন ভারসাম্যের কিরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। দাম যখন 5 টাকা তখন কি হয়? আমি কি জানি, তারপরও বলছে, একটু জানার চেষ্টা করি, চলো।
দাম বলছে 5 টাকা, তাহলে কিউডি ইকুয়ালস টু 100 মাইনাস 10, পি এর জায়গায় 5, 100, 5 10 50, তাহলে ভাই 100 থেকে 50 গেলে 50। এরপর কোয়ান্টিটি অফ সাপ্লাই মাইনাস 8 প্লাস 2p, পি এর জায়গাতে 5, কারণ 5 টাকা বলে দিছে তাই পি এর জায়গাতে 5, মাইনাস 8, 5 দুগুণে 10, 10 থেকে 8 গেলে 2। তাহলে ভাইয়া দাম যখন 5 টাকা, দাম যখন 5 টাকা, তখন চাহিদা 50 একক, চাহিদা 50 একক, কিন্তু তখন যোগান 2 একক, তখন যোগান 2 একক। তখন কি হবে? তখন বাজারে ওই দ্রব্যটার ঘাটতি দেখা দিবে। মানুষ কিনতে চাচ্ছে, 50 একক কিনতে চায়, কিন্তু আছে মাত্র 2 একক, সো ঘাটতি দেখা দিয়েছে। দ্যাটস ইট, এই হলো কথা। তাহলে ভাইয়া 3টা জিনিস: মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, যোগান রেখা, যোগান সমীকরণ, চাহিদা রেখা, চাহিদার সমীকরণ, চাহিদা স্থিতিস্থাপকতা, ক্লিয়ার। এরপর ভারসাম্য, এভাবে তুমি ভারসাম্যের অঙ্ক সলভ করবা, এভাবে তুমি ভারসাম্যের অঙ্ক সলভ করবা। ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ। এরপরে তোমারে বলবে যে দাম যদি অত হয়, দাম যদি তত হয়, ওই দামটা নিয়ে চাহিদার সমীকরণ একবার বসাবা, যোগান সমীকরণ একবার বসাবা, দুইটার মান তুমি দেখবা কত হয়। যদি যোগান বেশি, চাহিদা কম, তার মানে বাজারে এটা পড়ে থাকবে, উদ্বৃত্ত। যদি দেখো যোগান কম, চাহিদা বেশি, তাহলে ঘাটতি, কথা শেষ। এবার উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, অধ্যায় 3, অধ্যায় 3। এই অধ্যায়ে টপিক আছে 3টা। উৎপাদন একটা টপিক, উৎপাদন ব্যয় একটা টপিক, আয় একটা টপিক। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উৎপাদন ব্যয়টা। এই উৎপাদন ব্যয়ের মধ্যে 3টা রেখা আছে। কয়টা ভাইয়া? 3টা। একটার নাম টিসি, একটার নাম এসি, একটার নাম এমসি। টিসি, এসি, এমসি। তুমি এই 3টা রেখা পড়ে যাবা, তুমি ভাইয়া এই 3টা রেখা পড়ে যাবা, কোনো কথা হবে না, তুমি এই 3টা রেখা পড়বা। তোমার পরীক্ষার হলে আসবে, বাবা এটা আঁকো, এরকম একটা ছক দিয়ে দিবে, তুমি আঁকবা, ঠিক আছে? তবে আঁকা আঁকির আগেই আমি তোমার মুখস্থ করাই ফেলবো। এসিএমসি, এসিএমসি, এই 2টা রেখা ইউ আকৃতির, এই 2টা রেখা ইউ আকৃতির। কোনটা কি রকমের ইউ ওটা পরে হবে কথা। আর টিসি রেখাটা একটু বাম থেকে টানে ঊর্ধ্বগামী। এটা কি রেখা? এটা ঊর্ধ্বগামী, এটা ঊর্ধ্বগামী। তবে হ্যাঁ, অনেকটুকু ওঠার পর আস্তে আস্তে নিচের দিকে যায়, কিন্তু আমরা ওইটা দেখবো না। প্রথম দিকে এই রেখাটা ঊর্ধ্বগামী, টোটাল কস্ট। আর এসিএমসি এটা হচ্ছে ইউ আকৃতির। এই 3টা রেখা পারলেই এই অধ্যায়টা পারবা। দ্যাটস ইট। সৃজনশীল দেখি এই প্রশ্নটা কি বলছে। উৎপাদনের একক দেয়া আছে, মোট স্থির ব্যয় দেয়া আছে, পরিবর্তনশীল ব্যয়ও দেয়া আছে। ওকে, বলেছে কি বের করতে? উদ্দীপক থেকে গড় ব্যয় নির্ণয় করো, মানে এভারেজ কস্ট। এভারেজ কস্ট কেমনে যেন বের করে ভাইয়া? এভারেজ কস্ট এসি, এটা বের করতে হবে টিসি, মানে টোটাল কস্টকে কোয়ান্টিটি দ্বারা ভাগ করব। টোটাল কস্টকে কোয়ান্টিটি দ্বারা ভাগ করব, কোয়ান্টিটি দেয়া আছে। তো টোটাল কস্ট কোথায় পাবো? টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে, আমরা জানি আমাদের স্থির যে ব্যয়টা আছে, মানে টোটাল ফিক্সড কস্ট, স্থির ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়, এই দুইটাকে যোগ করলেই আমি এটা পাবো। তারপর সেটাকে কিউ দিয়ে ভাগ করলেই আমি গড় ব্যয় পেয়ে যাব। এখন টিএফসি টিভিসি কই পাবো? উদ্দীপকে তাকাও, এখানে দেওয়া আছে টিএফসি, এখানে দেওয়া আছে টিভিসি, দুইটা যোগ করবা, দুইটা ভাইয়া যোগ করবা। তাহলে আসো যোগ করি। 7 6, 7 6 13, তারপর 6 আর 10, 6 আর 10 16, 6 আর 15 21, ঠিক আছে? 26 আর 6 32, তারপর 39 আর 6, 39 আর 6 কত ভুলে গেছি তো, 45 মনে হচ্ছে, 45ই তো না, 39-এর সাথে 1 হলে 40, 45। তাহলে দেখো এই যে মানটা আমি বের করছি, যোগে ভুল হলে দেখিও না এটা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার টোটাল কস্ট। এখন এই যে আমার টোটাল কস্ট আছে, এটাকে আমি ভাগ করা শুরু করব কিউ দিয়ে, ভাগ করা শুরু করব কিউ দ্বারা। তাহলে কিউ দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব এসি। চলো এসি বের করি। প্রথমটা 13কে ভাগ করছি 1 দিয়ে, 13কে 1 দিয়ে ভাগ করলে 13ই হবে। 16-রে ভাগ করছি 2 দিয়ে, 8 দুগুণে 16। 21-এ ভাগ করছি 3 দিয়ে, 3 7 21। 32-এ ভাগ করছি 4 দিয়ে, 4 8 32। ঠিকই বলছি,
4 8 32, ঠিক বলছি না? 4 7 28, 4 8 32, 4 9 36, ঠিক আছে? 45কে 5 দিয়ে 5 নং 45। তাহলে দেখো তোমার মান আসছে 13, 8, 7, 8, 9 এই ভ্যালু। আর উৎপাদনের একক হচ্ছে 1 2 3 4 5। রেখা কেমনে আঁকে? ছোট করে দেখে ফেলো, ছোট করে দেখে ফেলো। এ পাশে তুমি বসাবা এসি, এ পাশে তুমি বসাবা কোয়ান্টিটি, ঠিক আছে? 1 2 3 4 এবং 5 এভাবে বসাবা। এরপর এখানে কি কি লাগবে তোমার? তোমার লাগবে হচ্ছে মনে করো 7 8 9 13। তুমি খুব সুন্দর করে প্রথমটার জন্য 13 নিলা, এই যে প্রথমটার 13 এই বিন্দুটা, পরেরটার জন্য 8, পরেরটার জন্য 8 এই বিন্দুটা, পরেরটার জন্য 7 এই বিন্দুটা, পরেরটার জন্য আবার 8 এই বিন্দুটা, পরেরটার জন্য 9, পরেরটার জন্য 9 এই যে এই বিন্দুটা। এবার বিন্দুগুলো যোগ করো, বিন্দুগুলা যোগ করো। এই যে যোগ করছো না, যোগ করছো না, এইটাই হচ্ছে আমার এসি রেখা। দ্যাটস ইট, এসি রেখা। এটা কি আকৃতির হয়েছে? এটা কি আকৃতির হয়েছে? এটা ইউ আকৃতির হয়েছে। ভাই কিভাবে করলেন? ফার্স্টে টিএফসি টিভিসি, টিএফসি টিভিসি যোগ করছি, প্রথমে দুইটা যোগ করছি, যোগ করে কি পেয়েছেন? যোগ করে টিসি, টিসি টোটাল কস্ট, টোটাল কস্ট বের করেছি। টোটাল কস্টকে তারপর ভাগ করা শুরু করেছি আমার কোয়ান্টিটি দ্বারা, কোয়ান্টিটি দ্বারা। ফলে কি পেয়েছেন? ফলে এসিটা পেয়েছি। টোটাল কস্টকে, টোটাল কস্টকে কোয়ান্টিটি দিয়ে ভাগ করব, টোটাল কস্টকে কোয়ান্টিটি, এসি পাবো, পেয়েছি। তারপর মানগুলো বসিয়ে বের করে ফেলেছি। প্রাপ্ত গড় ব্যয় রেখার আকৃতি সম্পর্কে মন্তব্য করো। এটা ইউ আকৃতি, এটা ইউ আকৃতির। প্রথমে এটা আস্তে আস্তে হ্রাস পায়, হ্রাস পেতে পেতে এটি সর্বনিম্ন বিন্দুতে পৌঁছায়, অতঃপর এটি আবার বৃদ্ধি পায়। দ্যাটস ইট, এটাই তুমি ব্যাখ্যা করে লিখবা। পরের প্রশ্নে আসো। আবারও দেওয়া আছে উৎপাদন, এবার মোট ব্যয় দেওয়া আছে, এবার মোট ব্যয় দেওয়া আছে। কি বের করতে বলছে? উদ্দীপকের তথ্যের আলোকে প্রান্তিক ব্যয়সূচি। মানে কি ভাইয়া? মানে হচ্ছে ভাইয়া টিসি দেয়া আছে, আমার এমসি বের করতে বলছে। মার্জিনাল কস্ট, মার্জিনাল কস্ট কেমনে বের করে ভাইয়া? যত মার্জিনাল আছে, যত মার্জিনাল আছে, যেটার মার্জিনাল বের করতে চাও ওইটার টোটাল থেকে আগেরটা বাদ, ওইটার টোটাল থেকে আগেরটা বাদ। কেমনে করবো ভাই? 80, 80 থেকে আগেরটা বাদ দাও। আগে তো কিছু নাই, তাহলে আগে আছে শূন্য, 80 থেকে শূন্য বাদ দিলে 80। তারপর 140 থেকে 80, 8 6 14, 60। এরপর 180 থেকে 140 বাদ দিলে 40, 240 থেকে 180। ওরে বাবা, এটা তো পারি না। এখান দিয়ে 4, ওইখান দিয়ে 2, 60, 60। এরপর 350 240, এটা জীবনেও পারবো না। 240 340, তার মানে 100, 110, 110, 480 350, 350 450, তার মানে 100, 450 130, 130। পরীক্ষার হলে যদি তুমি এগুলা বের করতে একটু দেরি হয় তাহলে কি করবা? ভুল হওয়ার সম্ভাবনা আছে। আমি যেভাবে করছি, ক্যালকুলেটর, ক্যালকুলেটর ছাড়া কথা হবে না। ওকে, এবার আমরা যেটা করার চেষ্টা করব, উৎপাদন মানে কোয়ান্টিটিটা এই পাশে রাখবো, এমসিটা এই পাশে রাখবো। এরপর 6 পর্যন্ত 1 2 3 4 5 6 হয়ে গেছে। তারপর বসায় দেয় এগুলা 40 60 80, কত লাগবে? 40 60 80 110 130, 110 130 বসালাম। তারপর তারপর ভাইয়া প্রথমটাতেই 80, প্রথমটাতেই 80, ঠিক আছে? 60 60, 2 নম্বরটাতে 60, 3 নম্বরটাতে 40, 3 নম্বরটাতে 40, 4 নম্বরটাতে, 4 নম্বরটাতে, এই যে 4 নম্বরটা এটাতে 60, 4 নম্বরটা এই যে এটাতে 60, এই যে 60, ঠিক আছে? 5 নম্বরটা 110, 5 110, এই যে এখানে, এই যে এখানে ভাই 110। 6 নম্বরটায় 130, এই যে ভাই 130। সুন্দর করে এইটা, এইটা করে এইটা, তারপর এইটা, তারপর আস্তে করে উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এটাই আমার এমসি রেখা, শেষ। এটাই আমার এমসি রেখা, এমসি রেখা এঁকে ফেলেছি। প্রান্তিক ব্যয়সূচি তৈরি করেছি, রেখা এঁকে দেখিয়েছি। এবার বলছে উদ্দীপকের তথ্য থেকে গড় ব্যয় আসছে, প্রান্তিক ব্যয় এমসি, এদের মধ্যে সম্পর্ক দেখাও। এটা খুব ভালো একটা প্রশ্ন,
এসি এমসির সম্পর্ক। এসি এমসির সম্পর্ক দেখাও। খুবই ভালো প্রশ্ন, উন্নত মানের প্রশ্ন। আচ্ছা, প্রথমেই এসির মান বের করতে হবে। প্রথমে এসির মান বের করতে হবে। কেমনে করব? ভাইয়া টিসি রে ভাগ দিবেন কিউ দিয়ে। ৮০ রে ১ দিয়ে ভাগ দিলে ৮০, ১৪০ রে ২ দিয়ে ভাগ দিলে ৭০, ১৮০ রে ৩ দিয়ে ভাগ করলে ৩ ৬ ১৮, ৪ দিয়ে ২৪ কে ভাগ দিলে ৪ ৬ ২৪, এই ৪ ৫ ২০, ৪২৪। হ্যাঁ ঠিকই তো বলছি। ৪ ৬ ২৪, ৪ ৭ ২৮। ৫ দিয়ে ৩৫ এ ভাগ দিলে ৫ ৭ ৩৫, ৪৮, ৬ ৭ ৪২, ৬ ৮ ৪৮। বের করে ফেলছি। ৮০ ৭০ ৬০ ৬০ ৭০ ৮০। সম্পর্ক দেখান আপনি। সম্পর্ক কি করে দেখাবো? সম্পর্ক কি করে দেখাবো আমার জানা নাই। সুতরাং তোমারও জানা না থাকতে পারে। তুমি যেটা করবা, তুমি একটা গ্রাফ আঁকবা। গ্রাফ কেমনে আঁকবা? মানগুলা জাস্ট বসায় দিবা, বসায় দিলে গ্রাফ হয়ে যাবে। ঠিক আছে? আপনি বলছেন, বড় ভাই মানুষ ভিডিওটা প্লে করেছি, বিশ্বাস করলাম। দেখান। মান বসায় আপনি আমারে দেখান। দেখো, এখানে বসালাম আমি একক, এখানে বসালাম আমি এমসি, এখানে বসাইছি এসি। কয়টা ভাইয়া? ৬টা। ১ ২ ৩ ৪ ৫ ৬। এমসিটা বসাই দেন ভাই। এমসিটা ৮০ ৬০ ৪০। ৮০ ৬০ ৪০। তারপর? তারপর ৬০ ১১০, ৬০ ১১০ ১৩০। ঠিক আছে, বসালাম। তারপর এগুলো এবার ৮০ ৭০ ৬০। ৮০, কলমটা ফেলে দিয়েছি। ৮০ ৭০ ৬০। তারপর ৮০ ৭০ ৬০, ৬০ ৭০ ৮০, ৬০ ৭০ ৮০। দ্যাটস ইট। প্রত্যেকটা মান আমি ছক আকারে তুলে নিয়েছি। খেয়াল করে দেখো ভাই, এখানে ছকটা দেখাইতে বলছে, ছকও দেখাইতে হবে। আচ্ছা, তুমি যে এখন সম্পর্ক দেখাবা, সম্পর্কটা ২ জায়গা থেকে দেখাবা। ছেলেপেলে এক জায়গা থেকে দেখায়, তুমি ২ জায়গা থেকেই দেখাবা। এখানে তুমি ভালো করে তাকাও, ভালো করে তাকাও। এসির সর্বনিম্ন মান কোনটা? সবচেয়ে ছোট মান কোনটা? উত্তর হচ্ছে ৬০। উত্তর হচ্ছে ৬০। ৬০ এর থেকে ছোট মান আছে আর? নাই। তাহলে এখানে যখন ৬০, এখানে কত? এখানেও ৬০। তাহলে ভাইয়া এমসি আর এসি সমান হয়েছে, তাই না? দুইটাই ৬০, দুইটাই ৬০। এটা কখন হয়েছে? এটা কখন হয়েছে? যখন এসি সর্বনিম্ন। যখন এসিটা সর্বনিম্ন, তখনই ভাইয়া এই ঘটনাটা সংঘটিত হয়েছে। দ্যাটস ইট। ১ ২। এর আগে কি হয়েছে ভাই? এর আগে দেখো ৮০ ৭০ ৬০। এপাশে দেখো ৮০ ৬০ ৪০। কোনটা বড়? ভাই এটা ৬০, এটা ৬০, এটা ৭০, এটা বড়। এটা ৪০, এটা ৬০, এটা বড়। তার মানে প্রথমে এমসিটা ছোট, এসিটা বড়। আরেকটা সম্পর্ক। এবার ভাইয়া সমানের পর কি হয়েছে? ৭০ ৮০। এখানে যখন ৭০, এখানে তখন ১১০, এখানে যখন ৮০, এখানে তখন ১৩০। তার মানে ভাইয়া এরপর এমসিটা বড়, এসিটা ছোট। এই হলো সম্পর্ক। এই হলো সম্পর্ক। ৩টা লাইন, এই ৩টা লাইন দেখাতে হবে। এই ৩টা লাইন দেখাতে হবে। শুধু এভাবে দেখাবো, একে দেখাবো না? অবশ্যই তুমি একে দেখাবা। তুমি এরপর আঁকাআঁকি শুরু করবা। ঠিক আছে? আঁকো। ১ ২ ৩ ৪ ৫ ৬। ভাইয়া এটা চোখের আন্দাজে আঁকলাম। তুমি প্লিজ স্কেল ব্যবহার করবা। দ্রব্যের একক। দ্রব্যের একক। গেল। তারপর এরপর হচ্ছে ভাই এমসি আর এসিটা বসানো। তো এমসি এসির জন্য এপাশেই এমসি, এপাশেই এসি। একই রেখাতে, একই রেখাতে। এখানে সর্বনিম্ন মান হচ্ছে ৪০। তুমি ৪০ থেকে উঠতে শুরু করো তাহলে। ৪০ ৮ ৭০ লাগবে না? ৭০ লাগবে, লাগবে। ৭০, তারপর ৮০ও লাগবে। ৮০, ঠিক আছে? ৮০, এরপর এগুলো সব হইছে না? ৬০ আছে, ৭০ আছে, ৮০ আছে, এগুলো সব হইছে। এবার এপাশে ১১০ ১৩০। ১১০ ১৩০। প্রথমে কি দিয়েছি? প্রথমে এমসি দিয়েছি, প্রথমে এমসিটা বসাই। ২ রঙে করে দেখাচ্ছি, তুমি যেন বুঝতে পারো। ৮০ ৬০, একের জন্য ৮০, এই যে এখানে। এরপর হচ্ছে ৬০, এরপর হচ্ছে ৬০ এখানে। ৮০ ৬০, ৩ এর জন্য ৪০, ৩ এর জন্য ৪০, ৪ এর জন্য
4-এর জন্য 60, 4-এর জন্য 60, 4-এর জন্য 60, 5-এর জন্য 110, 5-এর জন্য 110, 5-এর জন্য 110, 6-এর জন্য 130, 6-এর জন্য 130। দ্যাটস ইট। আমার হয়ে গেল। বিন্দুগুলো সুন্দর করে যোগ করবা। যোগ করছি ভাইয়া, এটা আমার এমসি রেখা। বেশ, এবার আরেকটা কালার নিচ্ছি। এবার আমরা দেখাবো এসি। 80, প্রথমটাতে 80, 80, 70, 70, 2-এর জন্য 70, এই যে এখানে উপরে দেখো, উপরে প্রথমে এটা উপরে থাকবে এসিটা। 60, তারপরে 3-এর জন্য, 3-এর জন্য হচ্ছে 60, এই যে এখানে। 4-এর জন্য, 4-এর জন্যও 60, তাহলে এইখানে। তারপর হচ্ছে 70, 5-এর জন্য 70, 5-এর জন্য এই যে 70, 70, 6-এর জন্য, 6-এর জন্য 80, এর জন্য 80। এবার এই বিন্দুগুলো যোগ করো। প্রথমে এইটা, তারপর প্রথমে এইটা, তারপর এইটা, এরপর এটা, এরপর এটা, 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 হয়ে গেছে আমার কাজ শেষ। খেয়াল করে দেখো, ভালো করে তাকাও। প্রথমের সবুজ রেখাটা উপরে, প্রথমের সবুজ রেখাটা উপরে, তারপর একই বিন্দুতে, তারপর একই বিন্দুতে, এবং এটাই এসির সবচেয়ে নিচের বিন্দু। এটাই এসির সবচেয়ে নিচের বিন্দু, সর্বনিম্ন বিন্দু। এরপর দুইটা রেখায় উঠছে, কিন্তু এমসিটা উপরে। এই যে এমসিটা উপরে, তার কারণে এমসির দিকে মুখ খোলা, এসির দিকে মুখ বন্ধ। দ্যাটস ইট। এই হচ্ছে এসি এমসির সম্পর্ক। তোমার টোটাল কস্ট কার্ভও আমি আঁকা দেখাইয়েছি। টোটাল কস্টের কার্ভও আঁকা আমি তোমাকে দেখিয়েছি। টোটাল কস্ট কার্ভ হচ্ছে ঊর্ধ্বগামী, এসিএমসি হচ্ছে ইউ আকৃতির। এখানে দেখিয়েছি কিভাবে টোটাল কস্ট বের করে এভারেজ কস্ট বের করতে হয়। আর এই প্রশ্নটার মধ্যে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্টের সম্পর্ক দেখানো হয়েছে। আশা করি তুমি 3 নম্বর অধ্যায় থেকে পারবা। আসো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় হচ্ছে বাজার। 4 নম্বর অধ্যায় বাজার। বাজারে ভাইয়া এই জাতীয় প্রশ্ন তোমাকে দিবে। মানে কি? মানে হচ্ছে তোমাকে দুইটা বাজারের যে কোনো একটা দিবে। হয় তোমার সামনে একটা পূর্ণ প্রতিযোগিতা বাজার আসবে, অথবা অথবা তোমার কাছে একটা একচেটিয়া বাজার আসবে, একচেটিয়ামূলক বাজার। এই দুইটা বাজার, একচেটিয়া বাজার অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যে কোনো একটা বাজার আসবে, এবং তারপর তুমি মুনাফা বের করবা। কথা ক্লিয়ার? এই একটা জিনিসই আসবে। মুনাফাটা কিরকম হইতে পারে? এটা স্বাভাবিক মুনাফা হইতে পারে, এটা অস্বাভাবিক মুনাফা হইতে পারে, এবং মুনাফা নাই, মুনাফা নেগেটিভ, মানে মানে ক্ষতি, ক্ষতি আসতে পারে। ক্ষতি স্বীকার করে হয়তো তুমি উৎপাদন চালিয়ে যাওয়া, এটা তোমার আসবে বাজার অধ্যায় থেকে। অধ্যায়টা খুব ছোট, টপিক খুব কম, কিন্তু এই কম টপিকই মাথাটা ঘুরায় দেয়। এই মাথা ঘুরায় দেওয়া টপিকটা আসবে। এটা সলভ করি, চলো। উদ্দীপকটা থেকে ফার্মের মুনাফার পরিমাণ বের করো। মুনাফা কি জিনিস? মানে মুনাফা জিনিসটা কি ভাইয়া? ভাই মুনাফা মানে হইতেছে আমার লাভ কত হইছে। মুনাফা মানে হইতেছে আমার লাভ কত হইছে। তো লাভ কত হইছে বের করে কেমনে? লাভ কত হইছে বের করে ভাইয়া, মোট আয়, এখান থেকে আমি বিয়োগ করব মোট ব্যয়। মোট আয়ের থেকে মোট ব্যয় বিয়োগ করব, তাহলেই পেয়ে যাব আমার লাভ কত। যদি ধনাত্মক কিছু আসে তাহলে লাভ বেশি, যদি নেগেটিভ কিছু আসে আমার লস। কথা ক্লিয়ার? ভাইয়া মোট আয় কিভাবে বের করে? ভাইয়া দামের সাথে পরিমাণ গুণ করবা, দামের সাথে পরিমাণ গুণ করবা। তো এখানে তোমার দাম দেওয়া আছে, তাই নাকি? এই যে দেখো, ভালো করে তাকায় দেখো, এটা প্রাইস, এটা প্রাইসের রেখা। তো এই রেখাটা শুরু হয়েছে কোথা থেকে? 40-এর থেকে। তাহলে দাম 40 টাকা, তাহলে বসায় দাও 40। ঠিক আছে? কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে, প্রাইস ইন্টু কোয়ান্টিটি, তাহলে আয় পেয়ে যাবেন। ঠিক আছে? তাহলেই আয় পাবো। দামকে পরিমাণ দিয়ে গুণ করতে হবে। পরিমাণ কত? পরিমাণ কেমনে পাবো? এই যে কোয়ান্টিটি এখান পর্যন্ত দিছে, তাহলে এই যে 40 লিখে ফেলো। 40 গুণন 40। ঠিক আছে? তাহলে 40 আর 40 গুণ করলে আমরা পাবো 4 4 16, আর শূন্য হচ্ছে 2টা, তাহলে 1600। আমার মোট আয় 1600 টাকা। কথা ক্লিয়ার? মোট আয় কেমনে বের করছেন? ভাই আমি দুইটা জিনিস গুণ করেছি, মোট আয়, দাম আর পরিমাণ, দাম আর পরিমাণ, শেষ। মোট ব্যয় কেমনে বের করব? ভাই আমার ব্যয় দিয়ে, ব্যয় দিয়ে পরিমাণকে গুণ করবো। ব্যয় কত? ব্যয় কিভাবে বের করব? ভাইয়া এখানে ব্যয়ের একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে এসি। আপনি যদি টোটাল খরচ, আপনার টোটাল কস্ট বের করতে চান,
আপনাকে কি করতে হবে? আপনাকে এভারেজ কস্টকে কোয়ান্টিটি দ্বারা গুণ করতে হবে। তো এভারেজ কস্ট এই যে এখানে সেট করছে, সো এই যে এই জায়গাতে এভারেজ কস্ট 30। এভারেজ কস্ট কত? 30। আর পরিমাণ কত? পরিমাণ আগেই বের করছি ভাই 40। তাহলে 40 বসাই। ৩ ৪ 12, ২টা শূন্য। আমার আয় হয়েছে ১৬০০ টাকা, কিন্তু আমার ব্যয় ছিল মাত্র ১২০০ টাকা। তাহলে আমার পকেটে লাভ হিসাবে ঢুকেছে ৪০০ টাকা। মুনাফার পরিমাণ ৪০০। মুনাফার পরিমাণ ৪০০। কেমনে বের করছেন? বা আয়ের থেকে ব্যয় বিয়োগ করছি। আয় কেমনে বের করছেন? দামের সাথে পরিমাণ গুণ করছি। ব্যয় কেমনে বের করছেন? ব্যয়ের সাথে পরিমাণ গুণ করছি। আয় থেকে ব্যয় বাদ দিছি, পেয়ে গেছি। গুড। তারপর গড় ব্যয় যদি ১০ টাকা হয়, তাহলে ফার্মটা উৎপাদন কি চালায় যাবে? গড় ব্যয় যদি ১০ টাকা হয়, তার মানে এসি এর মান ৩০ এর জায়গায় যদি ৪০ হইতো, এটারই ৩০ এর জায়গায় ৪০, ১০ টাকা বাড়াইছি, ৩০ এর জায়গায় ৪০ করছি। কোয়ান্টিটিও ৪০। তাহলে ৪০ আর ৪০ গুণ করলে কত হয়? ১৬০০। গুণ করলে কত হয়? ১৬০০। তাহলে ভাইয়া তার আয় কত? তার আয় ১৬০০ টাকা। তার ব্যয় কত? ব্যয়ও ১৬০০ টাকা। তার মানে তার মুনাফা কত? তার মুনাফা কত? মুনাফা হচ্ছে 0। তাহলে মুনাফা যখন 0, এইটাকে বলে স্বাভাবিক মুনাফা। এটাকে বলে স্বাভাবিক মুনাফা। এখানে সে উৎপাদন চালিয়ে যাবে। উৎপাদন চালিয়ে যাবে। ১ টাকাও লাভ করতেছি না, তারপরও চালিয়ে যাব। ১ টাকাও লাভ করছি না, তারপরও ব্যবসা চালিয়ে যাব। কারণ আমি যদি এখন ব্যবসাটা বন্ধ করে দেই, এই যে আমার আয়টা এবং এই যে আমার ব্যয়টা, এই ব্যয়ের মধ্যে আমি আমার নিজের যে কষ্ট, ওই কষ্টের দামটাও ধরছি। এখন আমি যদি বন্ধ করে দেই, তাহলে আমার নিজের কষ্টের জন্য যে টাকাটা পাচ্ছি, ওই আয়টাও আমার বন্ধ হয়ে যাবে। সুতরাং আমি ব্যবসা চালায় যাব। যখন মুনাফা 0, তখনও ব্যবসা চালিয়ে যাব। তখনও ব্যবসা চালিয়ে যাব। ঠিক আছে, গুড। সামনে আসি। আসছে। এই প্রশ্ন দেখার পর সামনে আসার ইচ্ছেই আমার চলে গেছে। এখানে কিছু একটা আঁকা আছে, আমি দেখি নাই এটা কি আঁকা আছে। প্রশ্ন পড়ি। উদ্দীপকের থেকে ফার্মের মুনাফার পরিমাণ বের করো। উদ্দীপকের থেকে ফার্মের মুনাফার পরিমাণ বের করো। আমি মুনাফা বের করি, প্রশ্ন আমার দেখার দরকার নাই। আমি মুনাফা বের করব। আমি জানি মুনাফা সমান সমান মোট আয় বিয়োগ বিয়োগ মোট ব্যয়। তাহলে এখন আমার কি করতে হবে? আমার এখন মোট আয় বের করতে হবে। টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ কেমনে বের করে? প্রাইস ইনটু কোয়ান্টিটি। এখন আমি ছোটবেলায় পড়েছি, তোমরাও পড়ছো নিশ্চয়ই। যদি ভাই ছবিটা এরকম থাকে এবং এখানে লেখা থাকে পি ইকুয়ালস টু এআর ইকুয়ালস টু এমআর, তাহলে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতা। আর যদি ছবিটা ভাইয়া এরকম থাকে, এই যে এরকম, এদের মতো, এবং এখানে যদি লেখা থাকে এরকম এমআর এআর, তাহলে আমি বুঝে নিব এটা একচেটিয়া। এটা একচেটিয়া। তাহলে ভাইয়া আমি এই ছবিটা দেখে বুঝছি এটা একচেটিয়া। আমি আর কিছু পারি না, এখানে কি আঁকছে আমি কিছুই বুঝি না। এটা একচেটিয়া, বুঝলাম। এবার আমারে বলছে ফার্স্টে তুমি টোটাল রেভিনিউটা বের করে দাও। আমারে টোটাল রেভিনিউ বের করে দাও। বললাম যে কেমনে করব? বলছে প্রাইস আর কোয়ান্টিটি গুণ করো। এবার আমি ছবিতে আসছি, সাহস করে আসছি আর কি। ছবিতে এসে দেখি কি এখানে কি লিখছে? পি নট একটা প্রাইস, পি ওয়ান আরেকটা প্রাইস, পি টু আরেকটা প্রাইস, পি থ্রি আরেকটা প্রাইস। এখানে 4টা প্রাইস আছে, আমি কোনটা ধরবো? আমি জানি না আমি কোনটা ধরবো। আচ্ছা, আমার জানা লাগবে না, আমার একটা কথা বলে দিছে। বলছে যে একচেটিয়া যে বাজারগুলো আছে, একচেটিয়া যে বাজারগুলো আছে সেখানে এআর এআর সমান সমান পি। একচেটিয়া বাজারে অ্যাভারেজ রেভিনিউ প্রাইসের সমান। গড় আয়, গড় আয় আমার দামের সমান। বুঝলাম। আচ্ছা, তাহলে ভাই আমার যেহেতু বলছেন গড় আয় সমান, খুব স্লোলি যাচ্ছে এখানে, একটু একটু এখানে স্লো যাব। পুরো ক্লাস ফার্স্ট গেল, এখানে স্লো যাব। এই যে এই রেখাটা, এই যে এই রেখাটা, এই রেখাটার সাথে তাহলে কোন প্রাইসটা আছে আমি সেটা দেখব। এটা তো দেখতেছি ভাই এখানে, এটার উপরে। এটা দেখতেছি এটার নিচে। এটা দেখতেছি এটার সাথে দূরে। এই যে ভাই এখানে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি এই যে এইটা হচ্ছে এখান থেকে আসছে। তাহলে পি টু কি আসছে? পি টু। এই যে এআর এর সাথে একদম এআর থেকে আসছে, তাহলে পি টু। তাহলে ভাই এখানে পি এর জায়গায় আমার প্রাইস হচ্ছে পি টু। পি টু নিলাম।
কোয়ান্টিটি, কোয়ান্টিটি ভাই এই যে একটাই দেখতে পাচ্ছি, ও কিউ, এই যে কিউ নট, কিউ নট। তাহলে ভাই এটা হচ্ছে কোথা থেকে কোথায়, শুধু পি টু লিখতে হবে নাকি, ও থেকে পি টু। তাহলে এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে ও পি টু, আর কোয়ান্টিটি হচ্ছে এতটুকু, ও কিউ নট, ও কিউ নট লিখলাম। তাহলে ভাই ও পি টু, ও কিউ নট, তার মানে এই জায়গাটাকে বোঝাচ্ছে, এই জায়গাটাকে বোঝাচ্ছে, এই জায়গাটাকে বোঝাচ্ছে। তাহলে এই জায়গাটা প্রকাশ করব কিভাবে, ও পি টু, এখানে জি 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 কিউ নট, তাহলে ও পি টু জি কিউ নট, দ্যাটস ইট। এটা হলো আমার টোটাল রেভিনিউ, এতটুকু আমার আয়, আমার আয়, আমার আয়। কেমনে বের করছেন, একচেটিয়া বাজারে এভারেজ রেভিনিউ সমান সমান প্রাইস, সো এভারেজ রেভিনিউর এখানে পি টু আর এখান বরাবর নামছি কিউ নট, তাহলে ও কিউ নট আর এখানে ও পি টু গুণ করছি, এটা পেয়েছি, ঘটনা শেষ। এবার আমার বের করতে হবে মোট ব্যয়। চলো আমরা এবার মোট ব্যয় বের করি। মোট ব্যয় তো পারবো না ভাই, পারা লাগবে না। মোট ব্যয় কেমনে বের করা যায় চলো দেখি। এখানে ভাইয়া ব্যয়ের কি কি আছে দেখো, এবিসি এভারেজ ভেরিয়েবল কস্ট, এসএসসি শর্ট টার্ম এভারেজ কস্ট, এসএমসি শর্ট টার্ম মার্জিনাল কস্ট। তার মানে এখানে মার্জিনাল কস্ট আছে, মার্জিনাল কস্ট মানে হচ্ছে প্রান্তিক, এভারেজ কস্ট আছে মানে গড়, এভারেজ ভেরিয়েবল কস্ট আছে। আমি এখন কি করব বলো তো, কোনটা নিব ভাইয়া? তোমাকে সুন্দর করে আগের ম্যাথটাতে ফেরত আসো। আগের ম্যাথে আমি দেখিয়েছি মোট ব্যয় তুমি বের করতে হলে তোমাকে তোমাকে এভারেজ কস্ট যেটা আছে সেটা দিয়ে গুণ করলেই হবে, এভারেজ কস্ট দিয়ে গুণ করলেই হবে। তাহলে ভাই এখানেও এভারেজ কস্ট দিয়ে গুণ করে দেই, এই যে এভারেজ কস্ট আছে এটা দিয়ে গুণ করে দাও। এভারেজ কস্টটা কোথা থেকে আসছে ভাইয়া, এই যে এখানে পি থ্রি থেকে আসছে, লিখে দাও পি থ্রি, লিখে দাও পি থ্রি। তুমি দেখো এই রেখাটার সাথে এই রেখাটা মিলছে, এই রেখাটার সাথে এখান থেকে আসছে পি থ্রি, পরিমাণ কত কিউ নট। তাহলে ভাই ও পি থ্রি, ও কিউ নট, তাহলে ও পি থ্রি আর ও কিউ নট গুণ করলে কি আসে ভাই, এই পুরাটা আসে, পুরাটা। তাহলে ও পি থ্রি, ও পি থ্রি এইচ, এইচ কিউ নট, শেষ। এবার পুরো বক্সটা থেকে কথা বুঝিও, পুরো বক্সটা থেকে এই ছোট বক্সটা বাদ দাও, পুরো বক্সটা থেকে এই ছোট বক্সটা বাদ দাও, বাদ দিলে উপরের এই জায়গাটা পাওয়া যায়, এই জায়গাটা আমার লস, এই জায়গাটা আমার লস। আমার খরচ হয়েছে এর দূর, আমার খরচ হয়েছে এর দূর, আমি বিক্রি করছি এর দূর। মানে আমি খরচ করছি এই পরিমাণ, বিক্রি করছি এই পরিমাণ, উপরের এই পরিমাণটা, এই উপরের এইটুকু পরিমাণ আমার লস হয়েছে। এটা কেমনে বের করবো, এইটা এই যে তোমার মোট ব্যয় এবং তোমার মোট আয়, একটা থেকে একটা বাদ দাও, মাইনাস চিহ্ন দাও, ওপি থ্রি এইচ কিউ নট, এটা বিয়োগ করলে নেগেটিভের মাইনাসের একটা ভ্যালু পাবা, মাইনাসের একটা ভ্যালু পাবা, পি টু পি থ্রি, পি টু পি থ্রি এইচ জি, এইচ জি। তাহলে এটা হলো তোমার মুনাফা, মুনাফার সামনে আছে মাইনাস, তার মানে তোমার ক্ষতি হচ্ছে, তার মানে তোমার ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। পরীক্ষাতে যখন এই টাইপের অঙ্ক দিবে তোমার প্রশ্নের দিকে তাকানোর দরকার নাই, তোমারে বের করতে হবে মুনাফা। মুনাফা বের করার একটাই সূত্র, টোটাল রেভিনিউ থেকে, টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিতে হয়। টোটাল রেভিনিউ কেমনে বের করে, টোটাল রেভিনিউ বের করতে প্রাইসের সাথে কোয়ান্টিটি গুণ করতে হয়, প্রাইসের সাথে কোয়ান্টিটি। তুমি ছবি দেখে প্রাইসটা বের করবা, যদি একচেটিয়া হয়, যদি একচেটিয়া হয় তাহলে এভারেজ রেভিনিউ সমান সমান প্রাইস, আর যদি পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে পি সমান এ আর সমান এম আর, এখান থেকে তুমি প্রাইস পাবা, কোয়ান্টিটিটার সাথে গুণ করবা, বুঝলাম। যদি ভাই আমার পূর্ণ প্রতিযোগিতা হয় তাহলে পি আর ইকুয়ালস টু আমার ওখান থেকে, একচেটিয়া হলে এখান থেকে প্রাইস পেয়ে গুণ করে দিচ্ছি। আর টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে ভাই এভারেজ কস্টটা তো দেয়া থাকে, এভারেজ কস্টের ওখান থেকে বের করে ফেলবা। এটা পারবো, পরেরটা দেখান, পরেরটা, পরেরটা বলতেছে উৎপাদনকারী কখন ফার্মের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেবে, কখন ফার্মের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নেবে। পড়ে আসছিলাম ভাই, একটা জিনিস পড়ছি, আমরা পড়ছি আমাদের মুনাফা তিন রকম হইতে পারে, তিন রকম হতে পারে। স্বাভাবিক মুনাফা, এটা হবে ভাইয়া যখন মুনাফার ভ্যালু জিরো, যখন মুনাফার ভ্যালু জিরো। আরেকটা হতে পারে ভাই অস্বাভাবিক, অস্বাভাবিক মুনাফা। ভাই এটা কখন হবে, এটা হচ্ছে ভাই মুনাফার ভ্যালু জিরো না, ধনাত্মক কিছু একটা, মুনাফার ভ্যালু ধনাত্মক কিছু একটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 হোয়াট এভার ইট ইজ, পজিটিভ কিছু একটা, জিরো না নেগেটিভও না, পজিটিভ কিছু একটা। ভাইয়া এই এই যে
আরেকটা কি যেন ক্ষতি, আরেকটা হচ্ছে ক্ষতি। তো ক্ষতি কিন্তু অনেক সময় দেখা যায় ক্ষতি স্বীকার করেও উৎপাদন করে, ক্ষতি স্বীকার করেও মানুষ উৎপাদন করে। প্রশ্ন হচ্ছে কখন কোনটা করে, কখন স্বাভাবিক মুনাফা, কখন অস্বাভাবিক মুনাফার, কখন ক্ষতি স্বীকার করেও আমি উৎপাদন চালায় যাব। আমরা জানি, আমরা জানি এগুলোর জন্য আছে কিছু কি ভাইয়া শর্ত। আমরা এবার আমাদের সেই শর্তগুলোতে কি করার চেষ্টা করব, আমরা সেই শর্তগুলোতে যাওয়ার চেষ্টা করব। আমরা একটা একটা করে সেই শর্তগুলোতে যাওয়ার চেষ্টা করব এবং সবগুলো অঙ্ক এখানে যা করাচ্ছি নিচে আগে সবগুলো করছি, এই জায়গায় সবগুলো করে পাশেই খাতাপত্র সব রাখছি। দেখো দেখো যতগুলা করাবো সবগুলো এখানে করে নিয়ে আসছি। তারপর যেটা বলতেছিলাম সেটাতে ফিরি। স্বাভাবিক মুনাফা, অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি স্বীকার করে উৎপাদন ব্যয়কে আসো। স্বাভাবিক মুনাফা তখনই হবে যখন যখন আমাদের এই যে প্রাইসটা দেখতে পাচ্ছি, এই প্রাইসটা খুব স্বাভাবিকভাবে আমার যত দাম ততই খরচ হচ্ছে, যত দাম তত খরচ হচ্ছে। আর যখন হচ্ছে আমার খরচটা কম হচ্ছে বাট বিক্রি করতেছি বেশি, তখন আমার অস্বাভাবিক মুনাফা। খরচ বেশি, দাম কম, সমান না, দাম কম, তখন হচ্ছে আমার লস হবে। কিচ্ছু বুঝি না, লিখে দেন প্রাইস বেশি, এভারেজ কস্ট কম। এই অবস্থা যদি থাকে তাহলে হচ্ছে আমার অস্বাভাবিক। যদি প্রাইস এভারেজ কস্ট সমান তাহলে ভাই স্বাভাবিক। ভাইয়া এসি বড়, প্রাইস ছোট, কিন্তু এবিসিটা আবার প্রাইসের থেকে ছোট, এবিসিটা প্রাইসের থেকে ছোট, তখন আমি ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যাব, ক্ষতি হলেও উৎপাদন চালিয়ে যাব। কথা বুঝতে পেরেছি ভাই? এসিটা বড়, প্রাইসটা ছোট, কিন্তু এবিসিটা, এবিসিটা হচ্ছে আমার প্রাইসের তুলনায় যদি বড় হয় তাহলে উৎপাদন করব না, যদি ছোট হয় তাহলে উৎপাদন করব। ভাই এটা বুঝি নাই, আমারে এই ছবি দিয়ে বোঝান, আমারে আপনি এই ছবিটা দিয়ে বোঝাবেন, সব মুছে আমরা ছবি দিয়ে বোঝান। সব মুছে ফেললাম, সব মুছে ফেলছি। আমার কি বলছে দেখো, বলতেছে এসি পি এবিসি। তাহলে ভাইয়া প্রথম ধাপ দেখো, প্রথম ধাপ হচ্ছে এ সি। তাহলে ভাইয়া এই যে দেখো এস এসি, এস এসি রেখা হচ্ছে এইটা, এখানে আমি পাচ্ছি পি থ্রি, কি পাচ্ছি পি থ্রি। তাহলে আমার ভাইয়া তাহলে কস্ট কত, ও পি থ্রি, ও পি থ্রি, কস্ট হচ্ছে ও পি থ্রি। এবার আসো প্রাইস, ভাই প্রাইস কোথা থেকে পাই, ভাই এটা তো একচেটিয়া, একচেটিয়া তো লেখা আছে এভারেজ রেভিনিউ সমান সমান প্রাইস। তাহলে ভাই এটা হচ্ছে আমার প্রাইস, এই যে পি টু, তাহলে এটা হচ্ছে ও পি টু। তাহলে ভাইয়া কোনটা বড়, ওপি টুটা বড় না ওপি থ্রিটা বড়, ভাই ওপি থ্রিটা বড়, ওপি টুটা ছোট, তাহলে এটা বড় এটা ছোট। এখান থেকে আমি বুঝতে পারছি, এতটুকু থেকে বুঝছি আমার ক্ষতি হচ্ছে, আমার ক্ষতি হচ্ছে। এবার আমি উৎপাদন চালায় যাবো কি যাব না, যাবো নাকি যাব না, যাবো কি যাব না, এটার সিদ্ধান্ত নিতে পারবো যদি, যদি আমার প্রাইসটা এবিসির চেয়ে বড় হয়। তাহলে এবিসি কত, এবিসি কত আমার দেখান। এই যে দেখো লেখা আছে এখানে এবিসি, এবিসির রেখা হচ্ছে এইটা, এবিসির রেখা হচ্ছে এইটা। এখান থেকে দেখতে পাচ্ছি এবিসি হচ্ছে ভাই ও পি ওয়ান পর্যন্ত, ও পি ওয়ান পর্যন্ত। এখন তুমি আমারে বলো ওপি ওয়ানটা বড় না ওপি টুটা বড়, ওপি টুটা বড়, তাহলে ওপি টু যেহেতু বড় দ্যাটস ওয়াই তুমি উৎপাদন চালিয়ে যাবা, উৎপাদন চালিয়ে যাবা, উৎপাদন চালিয়ে যাবা। ঠিক আছে, আমি তোমাকে শুধু এই পাঁচটা দিয়ে দেখাচ্ছি, তুমি প্রত্যেকটাকে কিউ নটের সাথে গুণ করে করে, কিউ নটের সাথে গুণ করে করে দেখাবা। আশা করি ক্লিয়ার। এসি যদি বড় হয়, পি যদি ছোট হয়, এতটুকু হলে ক্ষতি, কিন্তু তারপরও আমি উৎপাদন চালাবো যদি এবিসির চেয়ে পিটা বড় হয়, যদি এবিসির চেয়ে পিটা বড় হয় আমি উৎপাদন চালায় যাব। সেই ঘটনা এখানে ঘটছে, এবিসিটা ছোট পিটা বড়, পিটা যেহেতু বড় এবিসি থেকে, পি যেহেতু বড়, তো উৎপাদন চালিয়ে যাব। বুঝছি, উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিব না, ঠিক আছে নিলাম না। সামনে চলো, আবারও সেম প্রশ্ন, একই প্রশ্ন আরেকবার করছে, বলছে মুনাফা বের করো। আমি মুনাফা বের করতে পারি না, এদিকে চলে আসো। সেম প্রশ্ন আমরা 2 মিনিটে সলভ করে ফেলবো। মুনাফা সমান সমান কি ভাইয়া, মুনাফা সমান সমান হচ্ছে ভাই মোট আয়, মোট আয় বিয়োগ মোট ব্যয়, মোট আয় বিয়োগ মোট ব্যয়। তাহলে মোট আয় আর মোট ব্যয় তুমি বের করে দাও, তাহলে এই বিন্দুতে পেয়ে যাবো, এটাই বিন্দু, এটাই বিন্দু। ফার্স্টে বের করতে হবে মোট আয়, মোট আয়ের জন্য লাগবে প্রাইস, প্রাইস হচ্ছে যে পি নট, তাহলে ওপি নট, ওপি নট পরিমাণ কত, পরিমাণ হচ্ছে ও কিউ নট, তাহলে ওপি নট আর ও কিউ নট গুণ করছি, পেয়ে গেছি, এটাই আমার মোট আয়। ওকে,
মোট ব্যয় বের করে দেন। মোট ব্যয়, মোট ব্যয় কেমনে বের করে? টোটাল কস্ট বের করে এভারেজ কস্টকে কিউ দ্বারা গুণ করলে এভারেজ কস্ট কই পাবো? এই যে এখানে এভারেজ কস্ট লেখা আছে, দেখো 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 লেখা আছে এসি। তাহলে ভাই এখানে যেহেতু লেখা আছে এসি, এই রেখাটা এই রেখাটা গেছে কোনখান দিয়ে আমি খুঁজে বের করার চেষ্টা করি, জেসে কোন জায়গা দিয়ে সেটা খুঁজে পেলে পেয়ে যাবো। এভাবে গেছে, এই যে তার মানে এই বিন্দুটাতে এখানে ছেদ করছে, এখানে ছেদ করছে। তো এখানে ছেদ করতে পারলে তাহলে আমার এটাও পি নটই, এটাও পি নট। তাহলে এখানে কালারটা চেঞ্জ করে নিতে হবে, এটা ও পি নট আর কিউ, কিউ এর পরিমাণ ইজ ও কিউ নট, ও কিউ নট। তাহলে ভাই এটাও ওপি নট, এটাও ওপি নট, এটাও ও কিউ নট, এটাও কিউ নট, একটা থেকে আরেকটা বাদ দিলে হবে জিরো। তাহলে মুনাফাটা স্বাভাবিক মুনাফা। মুনাফাটা কি মুনাফা ভাই? মুনাফাটা স্বাভাবিক মুনাফা। দ্যাটস ইট, দ্যাটস ইট। মুনাফার পরিমাণ যেহেতু শূন্য, স্বাভাবিক মুনাফা। মুনাফার পরিমাণ যেহেতু জিরো, স্বাভাবিক মুনাফা। সামনে আসো। উদ্দীপক হতে মুনাফার উপর নতুন গড় ব্যয় রেখা এসি ওয়ান এর প্রভাব বিশ্লেষণ করো। নতুন গড় ব্যয় রেখা, এটা আবার কি জিনিস? এই যে দেখো, এই যে দেখো এইটা, এটার ফলে কি হয়েছে ভাই? এটার ফলে আমার এই যে এসিটা আগে বসাইছিলাম এই যে ওপি নটে, এখন বসাবো ওপি ওয়ানে। ওপি ওয়ান এখানে এখানে এখানে, তাহলে কি লিখবো? তাহলে যেটা লিখবো এটা হচ্ছে ওপি ওয়ান আর এটা হচ্ছে ও কিউ নট। দুইটা গুণ করলে কি পাচ্ছ? দুইটা গুণ করলে তুমি এই জায়গাটা পাচ্ছ, এই জায়গাটা পাচ্ছ। আর তোমার আয় কত? তোমার আয় হচ্ছে পুরোটা। তার মানে তুমি লাভ করতেছো কোন জায়গাটুকু লাভ? এই জায়গাটুকু তোমার লাভ। পুরোটা তোমার আয়, ব্যয় হচ্ছে এতটুকু। পুরোটা তোমার আয়, ব্যয় হচ্ছে এতটুকু। তাহলে উপরের জায়গাটা তোমার লাভ থাকতেছে। এটা বলে অস্বাভাবিক লাভ, অস্বাভাবিক মুনাফা তুমি করবা, অস্বাভাবিক মুনাফা তুমি করবা। দ্যাটস ইট, অধ্যায় শেষ, অধ্যায় শেষ। ভাইয়া সামনে আসো। বাজার তোমরা অনেকেই পারো না, তোমাদেরকে বলে দিচ্ছি ভাইয়া। তোমার সামনে আমি যেটা করতাম, তিনটা স্টেজে কাজ করব। কয়টা স্টেজ ভাই? তিন স্টেজে কাজ হবে, তিন স্টেজ, তিনটা স্টেজে কাজ করব। প্রথম কাজ, এটা কি জিনিস? এটা কি পূর্ণ প্রতিযোগিতা? এটা কি পূর্ণ প্রতিযোগিতা না একচেটিয়া? এটা আমি বুঝতে চাইবো। পরীক্ষার হলে আমার ফার্স্ট কাজ, এটা কি পূর্ণ প্রতিযোগিতা না একচেটিয়া এটা বোঝা। এটা কেমনে বুঝবো ভাই? এটা কেমনে বুঝছি? দ্যাটস ইট। নাম টাম কিছু দেখি নাই, রেখার অবস্থা যদি এরকম থাকে আমি বুঝে ফেলবো এটা পূর্ণ প্রতিযোগিতা, ওইটা একচেটিয়া। আমার প্রথম ধাপ, আমার এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। কথা ক্লিয়ার? এরকম থাকলে তুমি বুঝবে এটা পূর্ণ প্রতিযোগিতা, এটা একচেটিয়া। প্রথম ধাপ ডান। দুই নম্বর, দুই নম্বর হচ্ছে ভারসাম্য বলে কিছু একটা আছে। আমি পড়ছি একবার, ভারসাম্য বলে কিছু একটা আছে। ভারসাম্য আবার কি জিনিস? ভারসাম্য তো আমারে বলছে, পিছনে আসো, এখানে খেয়াল করে দেখো কি সব রেখা টেখা আঁকা আছে। ঠিক আছে, এ আর এম আর কি সব রেখা টেখা আঁকা আছে। তারপরে দেখো এই যে এমসি এসি অনেক কিছু আঁকা আছে। তো এগুলো থেকে আমি ভারসাম্যের কিছু শর্ত আছে, ভারসাম্যের দুইটা শর্ত আছে, প্রয়োজনীয় শর্ত, পর্যাপ্ত শর্ত। তুমি এবার ভারসাম্যের শর্তগুলো ফিল আপ করবা। কি করবা? ভারসাম্যের শর্তগুলো ফিল আপ করানোর এখানে চেষ্টা করবা। তাহলে দুই নম্বর ধাপ কি? দুই নম্বর ধাপ হচ্ছে ভারসাম্যের শর্তগুলো ফিল আপ করানো, ভারসাম্যের শর্তগুলো ফিল আপ করা। তুমি জানো এরকম একটা ছবি যখন থাকে, এই যে এটা হচ্ছে এসি রেখা, নিচের এটা হচ্ছে এমসি রেখা। তো এসি রেখা এমসি রেখা একটা আরেকটার নিচ দিয়ে ছেদ করে উপরে উঠে যায়। ঠিক আছে, একটা ঢাল নাকি বেশি হয়, আরেকটা ঢাল নাকি কম হয়, কি কি সব আছে। তো ভারসাম্য হচ্ছে দুই নম্বর ধাপ, দুইটা শর্ত ফিল আপ করবা। তিন নম্বর ধাপে গিয়ে তুমি মুনাফা বের করবা। তিন নম্বর ধাপে গিয়ে তুমি মুনাফা বের করা শুরু করবা। পরীক্ষার হলে এই মুনাফাটাই তোমার বের করতে বলবে। এতক্ষণ ধরে আমি তোমার তিনবার মুনাফা বের করে দেখাইছি, তো তুমি মুনাফা বের করা পারবা, তুমি মুনাফা বের করা পারবা। চারটা অধ্যায় শেষ। এই চারটা অধ্যায় ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, পরেরগুলো আমরা একটু দ্রুত আগাবো। শ্রমবাজার কি বলছে এখানে দেখো, আফিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত, বর্তমানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা। তিনি বাড়ি ভাড়া বাবদ ৪০,০০০ টাকা পায়, চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা পায়, ইউটিলিটি বিল ৬,০০০ টাকা পায়। ওরে বাবা, টাকার উপরে টাকা। তিনি অফিসের গাড়িতে যাতায়াত করেন, খুব ভালো। এই সময়ে তার দেশের দাম স্তর ২০ টাকা, দাম স্তর। আচ্ছা, আগামী বছর আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আফিয়ার প্রকৃত মজুরি বের করো। ভাইয়া শ্রমবাজার অধ্যায়টা থেকে তোমারে এই প্রকৃত মজুরি বের করতে বলবে।
আমার কথাটা খুব পরিষ্কার। শ্রমবাজার অধ্যায়টা থেকে তোমাকে প্রকৃত মজুরি বের করতে বলবে, আর বলবে তোমাকে আর্থিক মজুরি বের করো। তুমি মাথার কোণার মধ্যে ঢুকায় ফেলো প্রকৃত মজুরি, এটা বের করাটা কঠিন, আর্থিক মজুরি বের করা সহজ। আর্থিক মজুরি হচ্ছে যেই টাকাটা শুধু বেতন হিসাবে দেয়, ওটাই আর্থিক মজুরি। যেমন এখানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা আর্থিক মজুরি, ৮০,০০০ টাকা আর্থিক মজুরি। আর প্রকৃত মজুরি আমরা বের করব, আমরা বের করব প্রকৃত মজুরিটা। আমরা কি করার চেষ্টা করব ভাইয়া, আমরা কত দূর পর্যন্ত আগাইছি, আসছে আমরা বহুত পৃষ্ঠা বাকি, দেখে নিলাম কয় পৃষ্ঠা পড়াইছি। আচ্ছা, প্রকৃত মজুরি চলো বের করি। প্রকৃত মজুরি ডাব্লিউ, ডাব্লিউ মানে হচ্ছে ওয়েজ, মজুরি, সেটা রিয়েল ওয়েজটা বের করতেছি, তাই আর দিলাম ডাব্লিউ প্লাস এবি ডিভাইডেড বাই পি, ডিভাইডেড বাই পি। ভাই এটা কোন ডাব্লিউ? এটা হতেছে ভাই আর্থিক মজুরি, যেটা ৮০,০০০ টাকা, লিখে ফেলো ৮০,০০০। এবি, এবি মানে হচ্ছে এক্সট্রা সে যে বেনিফিট গুলো পায়, ঠিক আছে, মানে সাথে সাথে অ্যাসোসিয়েট যে বেনিফিট গুলো পায়, অন্যান্য যে সুবিধা পায় সেগুলা বসাবা। সে এবি কি পায়, কি পায় জানি না তো। ৪০,০০০, ৬,০০০, ৬,০০০, কত হইলো? ৬ ৬ ১২,০০০, ১২ আর ৪০-এ ৫২,০০০ টাকা। তাহলে এখানে লিখো ৫২,০০০ টাকা। প্রাইস লেভেল, পিতে প্রাইস লেভেল, প্রাইস লেভেল ২০,০০০ টাকা, ভাগ করে দিবা শেষ। ঠিক আছে ভাইয়া? ৮০,০০০ টাকা, ৪০,০০০, ৪৬,০০০, ৫২,০০০ টাকা, নিচে ২০ দিয়ে ভাগ। ক্যালকুলেটরে বসাবা প্রকৃত মজুরি, ক্যালকুলেটরে বসাবা প্রকৃত মজুরি। ভাইয়া পরীক্ষার হলে যদি এবি কিছু না দেয়া থাকে, অতিরিক্ত সুবিধাগুলো যদি না দেয়া থাকে, তাহলে কি করব? তাহলে প্রকৃত মজুরিকে প্রাইস লেভেল দিয়ে ভাগ করবা। প্রকৃত মজুরি, প্রকৃত মজুরি তো বেরই করতেছো। আর্থিক মজুরিকে, আর্থিক মজুরিকে প্রাইস লেভেল দিয়ে ভাগ, আর্থিক মজুরিকে প্রাইস লেভেল দিয়ে ভাগ, তাহলেই তুমি পাবা প্রকৃত মজুরি। শেষ। তারপর লাস্ট প্রশ্ন, আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কিভাবে প্রভাবিত হবে? আফিয়ার কোম্পানির পদক্ষেপ নিচ্ছিল নাকি ভুলেই গেছি। দেখো, আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে। উলি বাবালি, এটা তো খুবই ভালো কোম্পানি, চাকরি করা লাগবে এই কোম্পানিতে। আচ্ছা, যদি এই জাতীয় কাজ করে কোন একটা কোম্পানি, খুব স্বাভাবিকভাবে শ্রমিকের দক্ষতা বাড়ে, শ্রমের দক্ষতা অনেকাংশে বাড়ে, সে অনেক ভালো কাজ করতে পারবে, তার অনেক কিছু ভালো হবে। এগুলো বানায় লিখবা, গল্প কবিতা। সামনে যাব, তবে তার আগে এই অধ্যায়টা থেকে ভাইয়া তোমার এই যে ম্যাথ জাতীয় প্রশ্ন কম আসে, তোমার যেটা আসতে পারে সেটা হচ্ছে ভাইয়া শ্রমের, শ্রমের গতিশীলতা একটা কনসেপ্ট আছে, এটা আসার পসিবিলিটি আছে। ১, ২, শ্রমের যোগান রেখা, শ্রমের যোগান রেখা, এইটা আঁকাকির একটা প্রশ্ন আছে, এটা আমরা করব, আজকেই করব। এরপর শ্রমের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, শ্রমের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, শ্রমের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, এই জাতীয় একটা প্রশ্ন আছে। তো শ্রমের গতিশীলতা, শ্রমের যোগান রেখা, শ্রমের দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, এই তিনটা প্রশ্ন শ্রমবাজার থেকে, শ্রমবাজার থেকে। তোমাকে প্রকৃত মজুরি বের করা দেখায় ফেলছি, তাই ওইটা লিখি নাই, এবার যোগান রেখাটা দেখাবো। আর উপরে নিচে যে দুইটা আছে, এই দুটা গল্প বইতে পড়বা। সামনে আসো। সুবর্ণা ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ জন শ্রমিক কাজ করে। শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকা মজুরিতে ২০০ জন কাজ করে, ৫০০ টাকা মজুরিতে ৩০০ শ্রমিক কাজ করে। অপরপক্ষে আশা ফার্মের শ্রমিক রাহিব দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৭ ঘন্টা, ৪০০ টাকা মজুরিতে ৯ ঘন্টা কাজ করে। মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হলে সে ৮ ঘন্টা কাজ করতে সম্মত হয়েছে। খুব ভালো রাহিব, ধন্যবাদ। প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে সুবর্ণা ফার্মের যোগান রেখা আঁকো। সুন্দর প্রশ্ন। উদ্দীপকের আলোকে আশা ফার্মের রাহিবের যোগান রেখা আঁকো, একে সে আকৃতির উপরে মন্তব্য করো। তার মানে দুইটা যোগান রেখা আঁকতে বলছে, ডাবল প্র্যাকটিস হয়ে যাবে। চলো দুইবার প্র্যাকটিস করে ফেলি। কিন্তু এরকম রেখা আঁকতে গেলে আগে একটা তালিকা করতে হবে। ৩০০ টাকায় ১০০ জন, ৩০০ টাকায় ১০০, ৩০০ টাকায় ১০০, তারপর শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকায় ২০০, ৪০০ টাকায় ২০০ শ্রমিক, তারপর তারপর ৫০০ টাকায় ৩০০ শ্রমিক, ৫০০ টাকায় ৩০০ শ্রমিক গেল, তারপর
আর কি 500 টাকা মজুরিতে অপরপক্ষে আশা ফার্ম লাগবে না, সুবর্ণা ফার্মের যোগান রেখা। ভাইয়া এটা আমার কি জিনিস? এটা হলো আমার টাকা, আর এটা হলো কি জিনিস? আমার শ্রমিকের সংখ্যা। একটা হলো ভাইয়া আমার টাকা, আরেকটা হচ্ছে কি ভাইয়া? আরেকটা হচ্ছে আমার শ্রমিকের সংখ্যা। দুইটা জিনিস দেখানো হয়েছে। সো আমি এবার কি করব? আমি সুন্দর করে রেখাটা এঁকে দিব। তা আঁকেন না কেন? দাঁড়ায় আছেন কেন? আচ্ছা, চলো আঁকি। সো আমরা ফার্স্টে টাকাটাকে এই পাশে রাখলাম, তারপরে শ্রমিকটাকে এই পাশে রাখলাম, এরপর 300 400 500, 300 400 500। শ্রমিক কয়জন? শ্রমিক 100 জন, 200 জন, আর কত? 300 জন। আচ্ছা নিলাম, এগুলো নিলাম। তারপরে ভাই সুন্দর করে বিন্দুগুলা যোগ করতে হবে। 300 টাকায় 100 শ্রমিক, 300 টাকা 100 শ্রমিক নিলাম। 400 টাকায় 200 শ্রমিক, 400 টাকা 200 শ্রমিক নিলাম। 500 টাকায় 300 শ্রমিক, 500 টাকা 300 শ্রমিক নিলাম। বিন্দুগুলা যোগ করো ভাইয়া, বিন্দুগুলা যোগ করছো, এটাই শ্রমের যোগান রেখা। ঘটনা শেষ, ঘটনা শেষ। সাবাস বাংলাদেশ। তুমি চাইলে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, দ্যাটস ইট, এ বি সি লিখতে পারো। ভাই এটা আঁকবা, সুন্দর করে একটু লিখবা। এই যে এক্স অক্ষে শ্রমিকদেরকে, ওয়াই অক্ষে টাকা বসিয়ে, তারপর এ বিন্দু বি বিন্দু সি বিন্দু পাই, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু যোগ করে শ্রমের যোগান রেখা পাই। এই রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। ঘটনা শেষ। এবার আসো পরের ফার্ম। ওই যে রাহিব, সে যে ফার্মে চাকরি করে, আশা ফার্মের শ্রমিক রাহিব 300 টাকায় 7 ঘন্টা, 300 টাকা 7 ঘন্টা। তারপর এত কম? তারপর 400 টাকা মজুরিতে 9 ঘন্টা, 400 টাকা মজুরিতে 9 ঘন্টা কাজ করে। এরপর মজুরি বৃদ্ধি করে 500 টাকায় 8 ঘন্টা, 500 টাকা মজুরিতে সে 8 ঘন্টা কাজ করে। ভাইয়া এখানে মজুরি, এখানে ঘন্টা, এখানে মজুরি, এখানে ঘন্টা। সুতরাং ঠিক আগের মতো মজুরি আর হচ্ছে ভাইয়া কি এখানে লিখে দিতে হবে ঘন্টা, যে ঘন্টা যে কাজ করে ঘন্টা। 300 400 500, 300 400 500, 7 8 9। ছোটদের বাংলা পড়ালেখা মনে হচ্ছে আমার, এত সহজ। আচ্ছা 300 টাকায় 7 ঘন্টা, 300 টাকায় 7 ঘন্টা, 400 টাকায় কয় ঘন্টা? ওরে বাবা 9 ঘন্টা কাজ করে, কি ভালো ছেলে। 500 টাকায় 8 ঘন্টা, 500 টাকায় 8 ঘন্টা। তাহলে দেখো এটা আমার প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু, এরপর এটা তৃতীয় বিন্দু, শেষ। তাহলে রেখাটা প্রথমে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এরপরে পশ্চাৎগামী, এরপরে পশ্চাৎগামী। রেখাটা ফার্স্টে সামনের দিকে গিয়ে উপরে উঠছে, তারপর আবার পিছনে ব্যাক করছে, পশ্চাৎগামী। ভাইয়া হ্যাঁ, আমরা জানি শ্রমের যোগান রেখা এই পশ্চাৎগামিতা দেখায়। কেন দেখায়? কারণ যখন মজুরি বৃদ্ধি করা হয়, তখন অল্প যদি মজুরি বৃদ্ধি করা হয় তারা বেশি কাজ করতে আগ্রহী, কিন্তু মজুরি যদি অধিক বৃদ্ধি করা হয় তারা ভাবে বাকি টাকা দিয়ে একটু বিলাসিতা করব, একটু আরাম করব, তাই তারা শ্রম কম দেয়। এই কারণে যখন মজুরি অধিক বৃদ্ধি পেয়েছে, অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে, সময় কম দিচ্ছে, শ্রমঘণ্টা কমে গেছে। এই কারণে রেখাটা পশ্চাৎগামী। এটি যৌক্তিক, এটি সঠিক, এটি যৌক্তিক, এটি সঠিক। আশা করি বুঝছো। শ্রমের যোগান রেখা ফার্স্টে বাম থেকে ডানে উপরে উঠে, বেশি উপরে উঠলে বেঁকে যাবে, দ্যাটস ইট, দ্যাটস ইট। প্রকৃত মজুরি মাথায় ঢোকাও, প্রকৃত মজুরি আসবে, প্রকৃত মজুরি আসবে, যোগান রেখা আসবে, প্রকৃত মজুরি আসবে, যোগান রেখা আসবে, দুইটাই আমরা পারি। সামনে চলে আসো। এর পরের অধ্যায় মূলধন। মূলধন, ক্যাপিটাল, ক্যাপিটাল। ক্যাপিটালে ভাই অঙ্ক খুবই কম, শুধুমাত্র মূলধন গঠন ও নিট মূলধন বৃদ্ধি, নিট মূলধন বৃদ্ধি এটা মাঝে মধ্যে আসে, নিট মূলধন বৃদ্ধি আসে। না হলে মূলধন কিভাবে গঠন করা যায়, বিভিন্ন প্রকার মূলধন, মূলধনের বৈশিষ্ট্য, এগুলোই সাধারণত দেখা যায়। সুতরাং অঙ্ক জাতীয় প্রশ্ন মাত্র একটা আছে, ওই একটাই এখানে নিয়ে এসেছি। দেখি একবার। 2015 সালের জুলাই মাসে এ দেশের মোট 10,000 কোটি টাকার মূলধন ছিল। কত সালে? 15 সালে। 16 সালের জুন মাসে দেশের মোট মূলধনের মূল্য বৃদ্ধি পেয়ে 14,000 কোটি হয়েছে। কত হয়েছে ভাই? 14,000 কোটি। আগের বছর কত ছিল? 10,000 কোটি।
তাহলে ভাই একটা থেকে আরেকটা বাদ দিলে কতদূর বাড়ছে, কত দূর বেড়েছে আমি বুঝে যাব। তাহলে একটা থেকে আরেকটা বাদ দিচ্ছি। আচ্ছা, উক্ত সময়ে মূলধনের ক্ষয়ক্ষতির পরিমাণ 1500 কোটি, মানে অবচয় ব্যয় 1500 কোটি, অবচয় ব্যয় 1500 কোটি। তাহলে আরো 1500 বাদ দিলাম। তাহলে 14,000, 10,000 বিয়োগ 15,000, যেটা পাবো সেটাই হইতেছে নিট মূলধন কতটুকু বাড়লো। এরপর আমি বৃদ্ধির হার বের করে ফেলবো। আগে কতটুকু বাড়ছে এটা হিসাব করি। ক্যালকুলেটরটা কই? ক্যালকুলেটরটা নিয়ে ফেলেছি। 14,000 বিয়োগ 10,000, 10,000 বিয়োগ 1500, 1500, এটা কি বেরোইছে? এটা বেরোছে মাত্র 2500। তাহলে এখানে আমি হাসি মুখে বসাই দিব 2500, সুন্দরভাবে বসাই দিব 2500। তাহলে ভাইয়া নেট মূলধন কতটুকু বৃদ্ধি পেয়েছে? নেট মূলধন, পুরো প্রশ্নটা দেখো, ভালো করে পুরো প্রশ্নটা দেখো। নেট মূলধন কতটুকু বৃদ্ধি পেয়েছে ভাইয়া? নেট মূলধন বৃদ্ধি পেয়েছে 2500, 2500 নেট মূলধন বৃদ্ধি, বৃদ্ধি 2500। বৃদ্ধির হার, বৃদ্ধির হার হচ্ছে ভাই 2500 ডিভাইডেড বাই আগেরটা, ডিভাইডেড বাই আগেরটা। আগে কত ছিল? আগে ছিল 10,000, তাহলে লিখো 10,000 গুণন 100, গুণন 100। এরপর ভাই এটাও আমি পারি না, পুরোটা ক্যালকুলেটর, পুরোটা ক্যালকুলেটরে বসাই দিবা। 10,000 গুণন 100, গুণন 100 আসছে 25%। তাহলে এই যে নিট মূলধনটা, এটা বৃদ্ধির হার 25%, এটা বৃদ্ধির হার মাত্র 25%। ঘটনা শেষ। তাহলে ভাই এই হলো নিট মূলধন বৃদ্ধি, যেটা পরে হয়েছে ওইটা থেকে আগেরটা বাদ দিবা। যদি অবচয় ব্যয় থাকে অবচয় ব্যয়টা মাইনাস করে দিবা, অবচয় ব্যয়টা মাইনাস করে দিবা, শেষ। আর কিচ্ছু করা লাগবে না। লাস্ট প্রশ্ন দেখো, উদ্দীপকের আলোকে সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি লক্ষ্যে বিরাজমান সমস্যার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? এখানে কিছু প্রবলেম লিখেছে, এগুলোর জন্য সরকার কি কি সলিউশন নিতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে অনেকগুলো বাধা আছে আমাদের মূলধনের, কি কি পদক্ষেপ নিতে পারে। এগুলো বাংলা প্রশ্ন তুমি পারবা। তাহলে ভাই মূলধনের প্রকারভেদ, মূলধনের বৈশিষ্ট্য, বিভিন্ন প্রকারের মূলধন দেখে ফেলবা। এক টাইপের মূলধনের ম্যাথ আছে, তোমারে করাই দিচ্ছি। নিট মূলধন, নেট মূলধন। সামনে আসো। এরপরের অধ্যায় খাজনা, এরপরের অধ্যায় খাজনা। খাজনার চেয়ে বাজনা বেশি, ছোটবেলায় আমরা সবাই পড়েছি। সেই খাজনাই, সেই খাজনাই এবার আমাদের সামনে এসে হাজির হয়েছে। আমরা এইবার আমাদের খাজনার অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আমরা একটু আগে প্রশ্নটা পড়ে ফেলার চেষ্টা করি। আমাদের এই যে খাজনার ম্যাথটা দিয়েছে, আমরা একটু প্রশ্নটা পড়ে দেখার চেষ্টা করি। প্রশ্নে বলেছে, নান্টু মিয়া, নান্টু ঘটকের কথা শুনে পরের লাইনে যাব না। নান্টু মিয়া একজন কৃষক, তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করে। জমির মালিককে জমি ব্যবহারের জন্য 3,000 টাকা, জমির মালিককে জমি ব্যবহারের জন্য দেয় 3,000 টাকা। এক, জমিতে নিয়োগকৃত শ্রমিকের মজুরি মানে জমির পিছেই 1,500 টাকা। বিনিয়োগকৃত মূলধনের সুদ 1,200 টাকা। ঝুঁকি বহনের জন্য দেয় 2,000 টাকা। আবার তিনি দৈনিক 600 টাকা হারে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করে। তার দেখা দেখি অন্যরাও ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করে, ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পেয়ে 750 টাকা হয়ে গেছে। নান্টুরে তো মাইর দেওয়া দরকার, ট্রাক্টর ভাড়া বাড়াই দিচ্ছে। উদ্দীপক হতে মোট খাজনা বের করেন। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত খাজনা সমূহের উৎপত্তির কারণ এক কিনা সেটা ব্যাখ্যা করেন। চলো খাজনার পরিমাণ বের করি। খুব সহজ ভাই। তিনি জমির মালিককে দিচ্ছে 3,000 টাকা। এক, জমির মালিককে দিচ্ছে 3,000 টাকা, 1 নাম্বার। 2 নাম্বার, নিয়োগকৃত শ্রমিকের মজুরি 1,500 টাকা। 2, বিনিয়োগকৃত মূলধনের সুদ 1,200 টাকা। 3, ঝুঁকি বহনের জন্য দিচ্ছে 2,000 টাকা। 4, এই 4টা জিনিস যোগ করবা, এই 4টা জিনিস যোগ করবা। এখন তুমি খাজনার কিচ্ছু জানো না, কিচ্ছু জানো না। তোমার কাছে মনে হচ্ছে ভাই দৈনিক তো 600 টাকা হারে ট্রাক্টর ভাড়া করতে, এটা যোগ করবো না? দৈনিক 600 টাকা দেশে কয়দিন মাঠের মধ্যে ট্রাক্টর দিয়ে চাষ করে তুমি জানো? তো ওইটা দিয়ে যে গুণ করতে কি পারবা? পারবো না তো। তার দেখা দেখি অন্যরা ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করছে, ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পায় 750 টাকা হয়েছে। কয়জন ওইখানে? যদি সংখ্যাটা বলে দিত, ওইটা গুণ টুন করে তুমি না হয় হিসাব বের করতে পারতা। তার মানে ট্রাক্টরের হিসাব বের করা এখানে যাচ্ছে না। ট্রাক্টর বাদ, ট্রাক্টর বাদ, ট্রাক্টর বাদে 3,000, 1,500, 1,200, 2,000 এগুলো সবগুলা যোগ করে দিবা। এগুলো সব করে যোগ করে দিলেই তুমি রেজাল্ট পেয়ে যাবা। এগুলা সবগুলা যোগ করে দিলেই তুমি রেজাল্ট পেয়ে যাবা। আশা করি ক্লিয়ার। তাহলে এইভাবেই মোট খাজনা বের করব।
বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ এক কিনা? এটা একটা বাংলা প্রশ্ন। তুমি নিজে পারবা, কারণ কি এক নাকি এক না ব্যাখ্যা করবা। সামনে আসি। এবার আমরা সমাধান করব খাজনা বিষয়ক। খাজনা বিষয়ক আরেকটা ম্যাথ আছে, আমরা এই ম্যাথটা সলভ করব। কিন্তু এই ম্যাথটাও কোনো আসলে মানে করার ম্যাথ না। কেন? উদ্দীপকের চিত্রটি কোন খাজনা তত্ত্বের সাথে সম্পর্কিত এটা দেখে বুঝতে পারতেছো। এটা খাজনার আধুনিক খাজনা তত্ত্ব। আধুনিক খাজনা তত্ত্ব। এখন এটা কেন আধুনিক খাজনা তত্ত্ব, তুমি সেই ব্যাখ্যাটা করবা। আধুনিক খাজনা তত্ত্বের ব্যাখ্যা দিবা। বাংলা প্রশ্ন। আধুনিক খাজনা তত্ত্বের ব্যাখ্যা করবা। আধুনিক খাজনা তত্ত্বে আমি কিছুটা ক্লু দিচ্ছি। জমির পরিমাণ অস্থিতিস্থাপক হয়, এখানে জমির পরিমাণ অস্থিতিস্থাপক। এই রেখাটা দেখে বুঝতে পারতেছো জমির পরিমাণ অস্থিতিস্থাপক। তো এটা অস্থিতিস্থাপক। এরপর চাহিদার বৃদ্ধির কারণে এখানে হচ্ছে আমরা খাজনা বৃদ্ধি পাচ্ছে। লাস্টের প্রশ্নটা, উদ্দীপকের চাহিদা রেখা পরিবর্তনের ফলে অর্থনৈতিক খাজনার উপর কি প্রভাব পড়বে? অর্থনৈতিক খাজনার উপরে ধনাত্মক প্রভাব পড়বে। চাহিদা বেড়ে গেছে, খেয়াল করে দেখো চাহিদা রেখা এখানে ছিল, এখানে ছিল, এখান থেকে চাহিদা রেখা এখানে গেছে, সুতরাং চাহিদা বেড়ে গেছে। চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে যাওয়ায় খাজনাও বাড়ছে, সুতরাং অর্থনৈতিক খাজনার উপরে ধনাত্মক প্রভাব পড়বে। ধনাত্মক প্রভাব পড়বে। সামনে আসো। আশা করি খাজনার অঙ্ক তুমি পারবা, অর্থনৈতিক খাজনা পারবা, খাজনা কিভাবে মোট খাজনা বের করে তুমি পারবা, এবং একই সাথে খাজনার আধুনিক তত্ত্বটাও দেখিয়ে দিয়েছি, যেখানে ভূমির পরিমাণ অস্থিতিস্থাপক ধরে অঙ্ক করতে হয়। গেল, বা গ্রাফ আঁকতে হবে, গেল। এবার আমরা যে অধ্যায়টাতে যাব সেটা যে সামগ্রিক আয় ও ব্যয়। তাহলে চলো, সামগ্রিক আয় ও ব্যয়ের একটা অঙ্ক আছে, আমরা অঙ্কটা দেখব। তার আগে এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, অধ্যায় ৯। এখান থেকে কি কি আসতে পারে সেটা আগে একটু দেখি। হ্যাঁ, এবার আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করব। এই প্রশ্নটা হচ্ছে অধ্যায় ৯ থেকে। অধ্যায় ৯, সামগ্রিক আয় ও ব্যয়। একেবারে সহজ একটা অধ্যায়। এখানে ভাই তোমাকে এই জাতীয় সমীকরণ দিয়ে দিবে, এই জাতীয় সমীকরণ দিয়ে দিবে, এবং তোমাকে যেটা করা লাগবে, যে কোনো একটা কিছুর ভ্যালু তুমি বের করবা। যে কোনো একটা কিছুর ভ্যালু বের করবা। এখানে কি বলছে ফার্স্টে দেখি। দেওয়া আছে c ইকুয়ালস টু 100 প্লাস 0.9 y। y হচ্ছে এখানে জাতীয় আয় লিখে দিয়েছে, c হচ্ছে এখানে ভোগ ব্যয়। বলতেছে উদ্দীপকের ভোগ অপেক্ষকটা চিত্রে উপস্থাপন করো। কারণ আমি ভোগ অপেক্ষক কি জিনিসটা হিসাবে কিছুই পারি না, আমার পারার দরকারও নাই, আমার দরকার নাই পারার। আমার কথা হচ্ছে ভাই খুব সহজ কথা, আমি y এর ভ্যালু আন্দাজে কিছু একটা বসালাম। 0, y এর ভ্যালু হচ্ছে 100, y এর ভ্যালু হচ্ছে 150। আন্দাজে কিছু ভ্যালু ভাইয়া আমি বসেছি, একেবারে আন্দাজে। এর ফলে আমি সি এর একটা মান পাবো না। দেখো না, সি এর একটা মান পাবো না। 100 প্লাস 0.9 ওয়াই এর ভ্যালু 0, তাহলে এই দুইটা গুণ হয়ে 100। এরপর সি টু এর ভ্যালু 100 প্লাস 0.9 ইন্টু ওয়াই এর জায়গাতে 100 বসালাম। এই দুইটা গুণ করতে হবে। এই দুইটা গুণ করে কত আসবে? আমি ছোটবেলার গুণ গিয়েছি ভুলে। ওকে, এই দুইটা গুণ করলে আসছে হচ্ছে 90। তাহলে ভাই 190। এরপর সি থ্রি, সি থ্রির ভ্যালু কত হবে? 100 প্লাস 0.9 ইন্টু 150। এটা গুণ করো, 0.9 ইন্টু 150, 135। তারপর দুইটা যোগ করলে আমি পাচ্ছি 235। ডান। তাহলে ভাই তুমি কিছু মান বের করবা, তুমি কিছু মান বের করলা। মান বের করার পর এবার আমাকে আঁকা লাগবে। কিভাবে আঁকবো ভাই? আমি যেটা করার চেষ্টা করব, এখানে ভোগ ব্যয় আর জাতীয় আয় দেখানো হয়েছে দুইটা, আমি দুইটা অক্ষে দিয়ে দিব। অতঃপর মানগুলো আমি কয়েকবার দেখাইছি তোমাকে, মানগুলো বসানো, জাস্ট এরকম একটা রেখা তুমি পেয়ে যাবা। ঠিক আছে? এখানে তো 0 থেকে, এই যে আমি তো একটার মান কত ধরছিলাম, একটার মান 0 ধরছিলাম না, ওয়াই এর মান 0 থেকে ছিল। তো 0, এই পাশে তুমি ওয়াইটা বসাও, এই পাশে তুমি হচ্ছে আমার কনজাম্পশনটা বসাও। যে ভাইয়া এখানে যখন 0, এখানে তখন 100, এই যে এখানে তখন 100 দেখায় দাও। এরপর এটা যখন 100, ওয়াই যখন 100, তখন 190, তাহলে এখানে লিখে দাও 190। এরপর এটা হচ্ছে 150 যখন, এটা তখন এখানে লিখে দাও 235। ডান। এটাই হচ্ছে আমার ভোগ অপেক্ষক, এটাই আমার ভোগ অপেক্ষক। ভোগ অপেক্ষক, ঘটনা শেষ। ভোগ অপেক্ষকটা চিত্র অঙ্কন করো, এঁকে ফেলছি ভাইয়া।
কি করতে হবে ভাই? ফার্স্টে y1 বসাও, 0, 10, 20 যা ভালো লাগে, যা ভালো লাগে, y এর জায়গাতে যা ভালো লাগে একটা মান বসাও, c এর একটা মান পাবা, আরেকটা মান বসাও, আরেকটা মান পাবা, আরেকটা মান বসাও, আরেকটা মান পাবা। একটা সূচি হয়েছে, সূচির মানগুলো গ্রাফে বসাইছি, আমার ঘটনা শেষ। পরেরটা আসো, আয় স্তর শূন্য হলে ভোগ স্তর কত হবে? আয় স্তর মানে y1 যেটা দেখেছো সেখানে y1 না দিয়ে তুমি এবার শুধু বলবা যে ভাই y যদি 0 হয় তাহলে c কত হবে? y 0 হলে c 100 হবে। এটাকে কি বলে? এটাকে বলে স্বয়ংভূত ভোগ। মানে কি ভাই, এটা কি জিনিস? এটা হলো, তুমি পড়ে আসছো ভাইয়া যে অনেক সময় এমন দেখা যায় আয় কোনো এক টাকাও নাই, আয় 0, কিন্তু তারপর আমরা ভোগ করি। আয় শূন্য হওয়ার পরও আমরা যে ভোগটা করি সেই ভোগটাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আর এখানে আয় যখন 0 তখন স্বয়ংভূত ভোগ 100, তখন স্বয়ংভূত ভোগ 100। একে দেখান, একে দেখান, নাহলে আমি বিশ্বাস করব না। একে দেখাচ্ছি, একটা রেখা, দুইটা রেখা, ঠিক আছে? তুমি ঠিক আগের মতো, এটা তোমার ওয়াই, এটা তোমার সি, এটা 45 ডিগ্রি লাইন আঁকো, ঠিক আছে? এটা 45 ডিগ্রি। এরপর এখানে এটা তুমি জানো, মনে করো এটা 0, এটা 100, তাহলে 100 এর এই যে এটাই হলো তোমার স্বয়ংভূত ভোগ রেখা, ভোগ রেখা। দ্যাটস ইট, হয়ে গেছে ভাইয়া। 0 তে 100, ওয়াই এর মান 0, সি এর মান এখানে 100, ওয়াই এর মান 0, সি এর মান এখানে 100। দ্যাটস ইট। বুঝছি। সামনে আসো, একটু সামনে আসো। এই ধরনের অঙ্ক আরো বেশি আসে। কি লিখছে এখানে? স্বল্পকালে ভোগ সমীকরণ, সি ইকুয়ালস টু একটা মান আছে, আই ইকুয়ালস টু একটা আছে, জি ইকুয়ালস টু একটা আছে, যেখানে সি হচ্ছে ভোগ, আই হচ্ছে বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়। খুব ভালো কথা। এরপর উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় করো। মোট কথা হচ্ছে ভাই, খেয়াল করে দেখিও, সি সমান সমান 100 প্লাস 0.6 ওয়াই, এরকম একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা সমীকরণ আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে যেটা করতে হবে, এই সমীকরণটাই হচ্ছে ম্যাথে রূপান্তর করতে হবে। এই সমীকরণটাই ম্যাথে রূপান্তর করে আমাদেরকে হচ্ছে ভ্যালু বের করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? সো এই সমীকরণটা থেকে আমি ভ্যালু কেমনে বের করব? আমাকে কিছু সহজ কাজ তারা দেখাই দিচ্ছে। আই এর ভ্যালু হচ্ছে 200, এর পরবর্তীতে জি এর ভ্যালু হচ্ছে 200 কত 50। আমি ছোটবেলায় তোমরাও হয়তো শুনছো ছোটবেলায় এটা, এরকম একটা সমীকরণ শিখছিলাম, y ইকুয়ালস টু c প্লাস i প্লাস জি, y ইকুয়ালস টু c প্লাস i প্লাস জি। এই সমীকরণটা নিয়ে আমরা আগাই। c এর মান কত? এটা হচ্ছে c এর মান 100 প্লাস 0.6y। i এর মান কত? i এর মান 200, i এর মান 200, জি এর মান কত? জি এর মান 250, জি এর মান 250, 100, 200, 300, 300 আর 250 এ 550 প্লাস 0.6y। তার মানে কি দাঁড়াচ্ছে? y ইকুয়ালস টু 550, ঠিক আছে? 350, 200, হ্যাঁ 550, 0.6y, বা y মাইনাস 0.6y সমান সমান 550, বা ওয়াইটা কমন নাও, 1 মাইনাস 0.6 সমান সমান 550, বা ওয়াই, এখানে যদি এটা বিয়োগ করি এখানে আসবে 0.4, এ পাশে আছে 550, 0.4 এ পাশে গুণ আছে, ওই পাশে গেলে হবে ভাগ, 0.4 দিয়ে ভাগ, ওই পাশে গুণ আছে, এই পাশে গুণ আছে, ওই পাশে গেছে ভাগ হচ্ছে। এবার আমাকে যেটা করতে হবে, 550 ভাগ 0.4, ভাগ করা শেষ, 1375। দ্যাটস ইট, 1375। ভাইয়া এই টাইপ অঙ্ক আসবে, একদম ক্লিয়ারলি বলতেছি, এই টাইপের অঙ্ক আসবে। সূত্র জানি, y ইকুয়ালস টু c প্লাস i প্লাস জি, সি এর মান বসাইছি, i এর মান বসাইছি, জি এর মান বসাইছি, আমার কথা ডান। উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ করো। কিচ্ছু করা লাগবে না। ভোগ রেখা আগেরটাতে আমি তোমাকে দেখাইছি। দেখো এখানে c সমান সমান 100 প্লাস 0.6y দেয়া আছে না? y এর একটা মান ধরো, একবার, দুইবার, তিনবার, y এর কিছু মান ধরো, তোমার যেটা ভাল লাগে, 10, 20, 100, 200, 300, যত ভালো লাগে ধরো।
প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ভ্যালুর জন্য তুমি সি এর মান পাবা, C1, C2, C3। সি এর মান পাবা, তুমি রেখাটা এঁকে দিবা, শেষ। অধ্যায় 9 থেকে সামগ্রিক আয় ব্যয় থেকে এই টপিকটা নিয়ে প্রশ্ন হবে। অন্য কোনো টপিকে প্রশ্ন আসার পসিবিলিটি খুব কম, খুব কম। তুমি তুমি যদি ভাইয়া খুবই অল্প কিছু জিনিস পড়ো, এই জিনিসটা পড়ে যেতে হবে। বলে ভাই আমি এই অধ্যায়ের একেবারে অল্প কিছু পড়ছি, তারপরও তোমাকে এইটা পড়ে যেতে হবে। আশা করি ক্লিয়ার। সামনে আসো, আমাদের লাস্ট অধ্যায় মুদ্রা ও ব্যাংক। ভাইয়া প্রশ্ন ব্যাংক নিয়েও হতে পারে, বাণিজ্যিক ব্যাংক, সরকারি ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এই দুটার কাজ। বাণিজ্যিক ও কেন্দ্রীয়, বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক, এরা কিভাবে কি কাজ করে, এই পুরো জায়গাটা নিয়ে প্রশ্ন হবে, পুরো জায়গাটা নিয়ে প্রশ্ন হবে। এটা লিখিত মানে অঙ্ক টঙ্ক নাই, লিখে লিখে করতে হয়। এটা মুখস্থর পাঠ, এটা মুখস্থর অংশ। অঙ্ক আছে কোথায়? অঙ্ক আছে এখানে, একটাই অঙ্ক, এম বি ইকুয়ালস টু পিটি। একটাই অঙ্ক, এম ভি ইকুয়ালস টু পিটি, কোনো কথা হবে না। একটা অঙ্ক ভাইয়া, এম ভি ইকুয়ালস টু পিটি। বহুত বছর আগে আমাদের অতি পরিচিত একজন মানুষ আরভিং ফিশার, সে এই সমীকরণটা দিচ্ছে। আরভিং ফিশারের সমীকরণে আমরা কাজ করে ফেলবো, দ্য কোয়ান্টিটি থিওরি অফ মানি, কোয়ান্টিটি থিওরি অফ মানি। তাহলে ভাইয়া এম ভি ইকুয়ালস টু পিটি কি বের করতে বলছে? উদ্দীপকের তথ্যের ভিত্তিতে এক্স দেশের দাম স্তর পি নির্ণয় করো। বাহ, কি ভালো প্রশ্নকর্তা, কি ভালো পি বলে দিছে। পি মানে যে দাম স্তর আমাদেরকে জানাইছে সে, ধন্যবাদ। তাহলে এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান সমান পিটি। আমাদেরকে বলছে পিটা বের করতে, টিটা বের করার দরকার নাই। টিটা তাহলে এই পাশে গুণ আছে, এ পাশে গেলে ভাগ। তাহলে পি সমান সমান এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম ডিভাইডেড বাই টি। শেষ ভাইয়া, শেষ। এবার উপরের দিকে তাকাও, এম এর মান 50, এম প্রাইমের মানও 50, তাহলে এটার মান 50, এটার মানও 50 গেল। বিহিত মুদ্রার প্রচলন গতি ভি, ভি হচ্ছে 10, তাহলে এই যে দেখতেছো ভিটা, এটার মান 10। এরপরে বলতেছে মুদ্রার ব্যাংক সৃষ্ট মুদ্রার প্রচলন গতি ভি প্রাইমও 10, এই যে ভি প্রাইম, এটার মানও 10। কোনটার মান পাইতে বাকি আছে? তুমি দেখো, এটা 50, এটা 10, এটা 50, এটা 10। টি এর মান কত? টি এর মান 10। সবগুলো মান পাইছো না? তোমাকে আমি নিচে আবার লিখে দেখাচ্ছি, 50 গুণন 10 প্লাস 50 গুণন 10 ডিভাইডেড বাই 10। তুমি পারবা কিনা বলো? এটুকু করতে পারবা? ভাইয়া এই ম্যাথটাই আসবে। হয়তো তোমাকে ব্যাংকের বিবরণ, যে ব্যাংক কিভাবে মুদ্রা নিয়ন্ত্রণ করে, এগুলো নিয়ে প্রশ্ন আসবে, বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। আর যদি ম্যাথ আসতে হয় অধ্যায় 10-এর থেকে, যদি অঙ্ক দিতে চায় স্যারে, এটাই একমাত্র অঙ্ক। এম ভি ইকুয়ালস টু পিটি, কখনো কখনো এম প্রাইম ভি প্রাইম আসতে পারে। এম ভি প্লাস এম প্রাইম ভি প্রাইম সমান সমান পি টি। পি এর মান বের করতে বললে সবগুলোর এক পাশে আনবা, টি এর মান বের করতে বললে পিটাকে সব এক পাশে আনবা, দ্যাটস ইট। প্রতিটা জিনিসের মান পরীক্ষার হলে দিয়ে দিবে, তোমার কাজ বসানো, তোমার কাজ বসানো, ক্যালকুলেটরটা চাপা, ঘটনা খতম। এরপর উদ্দীপকের আলোকে অর্থের যোগান এবং অর্থের মূল্যের সাথে সম্পর্ক ফিশারের তত্ত্বের আলোকে মূল্যায়ন করো। কিভাবে করব মূল্যায়ন? আচ্ছা, এখানে আরেকটা লাইন আছে, আমি পড়ি নেই, পড়ে দেখি। ওই দেশের মুদ্রার পরিমাণ, মুদ্রার পরিমাণ কোনটা যেন? এই যে এম, এটা ছিল 50, এম ছিল 50, এবং ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ দ্বিগুণ করেছে। ব্যাংক সৃষ্ট মুদ্রা কোনটা? এই যে এম প্রাইম। দুইটাই 50 ছিল, এটাও দ্বিগুণ করে 100 করছে, এটাও দ্বিগুণ করে ভাইয়া 100 করছে। দুইটাই দ্বিগুণ করছে, দুইটাই দ্বিগুণ করছে। এখন আমাদের দেখাতে হবে অর্থের যোগান আর অর্থের মূল্যের সম্পর্ক কি। সামনে আসো। আমরা প্রত্যেকে জানি অর্থের যোগান, অর্থের যোগান আর অর্থের মূল্য, অর্থের মূল্য সম্পর্কটা কিরকম? সম্পর্কটা হচ্ছে ভাইয়া ব্যস্তানুপাতিক। অর্থের যোগান সমান সমান 1 ডিভাইডেড বাই ভিএম, ভ্যালু অফ মানি, ভ্যালু অফ মানে অর্থের মূল্য কমে যায়। অর্থের যোগান যদি বাড়ে, অর্থের যোগান যদি বাড়ে, অর্থের মূল্য কমে যাবে। অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য কমে যাবে। এখন খুব ভালো করে খেয়াল করে দেখো, অর্থের যোগান আগে যত ছিল
এখন তার থেকে দ্বিগুণ করা হয়েছে। দ্বিগুণ করা হলে কি হবে? দ্বিগুণ করা হলে স্বাভাবিকভাবে অর্থের যোগান কি হয়েছে? অর্থের যোগান বাড়ছে। অর্থের যোগান বাড়লে অর্থের মূল্য কমবে। কারণ অর্থের মূল্য যে কমবে এটা কেমনে দেখাবো? ভাইয়া ভি অফ ভিএম এখানে বসাই দিবা, অর্থের যোগান ওইখানে দেওয়াই আছে মান, বসাই দিলে হয়ে যাবে অঙ্কটা। দ্যাটস ইট। তোমাদের কাছ থেকে 1 ঘন্টা 30 মিনিট নিব বলে আমি অলরেডি 1 ঘন্টা 50 মিনিট নিয়ে ফেলছি। আমি আর কথা বাড়াবো না। লাস্ট আমি আর তোমার থেকে 2 থেকে 3 মিনিট নিব। পরীক্ষাতে যাওয়ার আগ মুহূর্তে তুমি হয়তো ভিডিওটা দেখতেছো। চ্যাপ্টার 1 তোমাকে আমি পড়তে বলছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা। পড়া হয়েছে কিনা চিন্তা করো। চ্যাপ্টার 1 উৎপাদন সম্ভাবনা রেখা পড়তে বলছিলাম, পড়া হয়েছে কিনা চিন্তা করো। অথবা তোমাকে বলছি অর্থ ব্যবস্থা। 4 ধরনের অর্থ ব্যবস্থা আছে, এখান থেকে প্রশ্ন আসবে। তোমাকে বলেছি ব্যষ্টিক ও সামষ্টিক পড়তে, ব্যষ্টিক ও সামষ্টিক পড়তে। দ্যাটস ইট। এখানে কিসের ভিত্তিতে লিখছি? ইম্পর্টেন্সের ভিত্তিতে লিখছি 3টা জিনিস। 2 চ্যাপ্টার 2 পুরা ক্লাস এক নজরে আরেকটা বার সময় নিব 2 মিনিট। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ। তোমাকে আজকের ক্লাসে আমি পড়াইছি ভাইয়া মোট উপযোগ, প্রান্তিক উপযোগ কিভাবে বের করতে হয়। মোট উপযোগ দেয়া থাকবে, প্রান্তিক উপযোগ বের করবা। প্রান্তিক উপযোগ দেয়া থাকবে, মোট উপযোগ বের করবা। রেখা আঁকবা, প্রান্তিক উপযোগ রেখাটা ক্রমহ্রাসমান হবে, ক্রমহ্রাসমান হবে। এটার বিধিটা বর্ণনা করো, এটা আসবে। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা আসবে। এরপরে চাহিদা, ভাইয়া চাহিদা রেখা, চাহিদার সমীকরণ, চাহিদা রেখা, চাহিদার সমীকরণ এবং এটা স্থিতিস্থাপকতা। আমরা আর লিখবো না, এখানে স্থিতিস্থাপকতা। এরপর তোমাকে জিজ্ঞেস করবে ভারসাম্য নিয়ে, এরপর তোমাকে জিজ্ঞেস করবে ভারসাম্য নিয়ে। অধ্যায় 2 শেষ। অধ্যায় 3 3টা টপিক আছে, উৎপাদন, উৎপাদন ব্যয়, আয়। সবচেয়ে ইম্পর্টেন্ট উৎপাদন ব্যয়, এটাই একটু কঠিন, তুমি এটাই একবার ভালো করে দেখে যাবা। 3টা জিনিস, টিসি, এসি, এমসি। টিসি, এসি, এমসি, এই 2টা ইউ আকৃতির, মাথায় রাখবা। শেষ। 4 নম্বর, 4 নম্বর অধ্যায় ভাইয়া, 4 নম্বর অধ্যায় বাজার। 4 নম্বর অধ্যায় বাজার। তোমাকে আমি পড়িয়েছি পূর্ণ অথবা একচেটিয়া, অথবা একচেটিয়া, এই 2টা থেকে প্রশ্ন আসবে। প্রশ্নের ধাপ কয়টা ছিল মনে আছে? ধাপ হচ্ছে 3টা। 1 তোমার ফার্স্টে যেটা দেখতে হবে, রেখা কি এরকম নাকি রেখা এরকম, 1 নম্বর। 2 নম্বর দেখতে হবে তোমাকে ভারসাম্য, তোমাকে ভারসাম্য। তুমি জানো ভারসাম্য কি জিনিস? মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্টের মধ্যে সম্পর্ক। মার্জিনাল রেভিনিউ, মার্জিনাল কস্ট, ঠিক আছে? মার্জিনাল রেভিনিউ রেখাটা এভাবে গেছে অথবা এভাবে গেছে, নিচে থেকে মার্জিনাল কস্ট এসে তারা সেট করে উপরে চলে গেছে। এই রেখাটা, এই রেখাটা মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সম্পর্কটা। এরপরে ভাইয়া মুনাফা, এরপরে ভাইয়া মুনাফা। প্রাইসের সাথে এভারেজ কস্টের কানেকশন, প্রাইসের সাথে এভারেজ কস্টের কানেকশন। পি ইকুয়ালস টু এসি, স্বাভাবিক। এসিটা ছোট, পিটা বড়, অস্বাভাবিক মুনাফা। এসিটা বড়, পিটা ছোট, এসিটা বড়, পিটা ছোট। ভাইয়া ক্ষতি হচ্ছে, ক্ষতি হচ্ছে। ব্যবসা কি চালাবো এবিসির থেকে? এবিসির থেকে যদি প্রাইসটা বড় হয় ব্যবসা চালান, এবিসির থেকে যদি প্রাইসটা ছোট হয় ব্যবসা বন্ধ করে দেন। শেষ। 5 নম্বর অধ্যায়, 5 নম্বর অধ্যায় হচ্ছে শ্রম বাজার। শ্রম বাজার। তোমার কাছে কঠিন লাগে কি ভাইয়া? তোমার কাছে কঠিন লাগে ভাই 2 রকমের মজুরি আছে, প্রকৃত মজুরি আর হচ্ছে আর্থিক মজুরি। আমি কোনটা দেখবো? তুমি প্রকৃত মজুরির দিকে তাকাবা, তুমি প্রকৃত মজুরি বের করাটা তাকাবা। এর পাশাপাশি শ্রমবাজারের গতিশীলতা, শ্রমিকের দক্ষতা, এগুলো কিভাবে বৃদ্ধি করা যায়, শ্রমিকের দক্ষতা এগুলো কেমনে বাড়ানো যায় এটা দেখবা। এরপর অধ্যায় 6, অধ্যায় 6 আসো, অধ্যায় 6 আসো। এই যে নোট করে নিয়ে আসি সবকিছু। অধ্যায় 6, অধ্যায় 6 হচ্ছে মূলধন। অধ্যায় 6 হচ্ছে মূলধন। তোমাকে আজকের ক্লাসে মূলধন, নেট মূলধন যেটা আছে সেটা কিভাবে বের করে, সেটা কিভাবে বের করে আমি দেখিয়েছি। এটা বৃদ্ধির হার কিভাবে করতে হয় দেখাইছি। এটা ইম্পর্টেন্ট। 1 স্যার যদি চায় যে উপরের গুলোতে ম্যাথমেটিক্যাল কোশ্চেন করছি, এখানে একটু ম্যাথমেটিক্যাল কোশ্চেন কম করব, তো উনি তখন এই মূলধনেরও গতিশীলতা এটার জিনিসে যেতে পারে, মূলধনের গতিশীলতায়। অথবা আমরা জানি বিভিন্ন ধরনের মূলধন হতে পারে, স্থায়ী মূলধন, চলতি মূলধন, এগুলো যেতে পারে। স্থায়ী, চলতি মূলধনের দিকে স্যার ভাই যেতে
পারে, কথা বুঝবা। ৭ নম্বর অধ্যায়। ৭ নম্বর অধ্যায়টা হচ্ছে সংগঠন। আমি বলছিলাম প্রতিটা অধ্যায়ের উপরে তোমাকে সৃজনশীল করাবো, বাট সংগঠনের উপরে আমি কোনো সৃজনশীল করাই নাই। কারণ সংগঠন অধ্যায়টা হচ্ছে পুরো লেখার উপরে বেসড, ম্যাথমেটিক্যাল না, এবং সংগঠন থেকে প্রশ্ন আসে খুব কম। এই কারণে সংগঠন লেখি নাই। সংগঠন থেকে সংগঠনের কাজ, মানে একটা সংগঠনের কাজ অথবা একটা সংগঠনের বৈশিষ্ট্য, পাশাপাশি সংগঠন অধ্যায়টাতে অনেকগুলো এনজিওর বিবরণ আছে। এই এনজিওর ভূমিকা একটু দেখে যাবা, এনজিওর ভূমিকা দেখে যাবা। পরের অধ্যায়, অধ্যায় ৮, খাজনা। ছোটবেলায় পড়েছি খাজনার চেয়ে বাজনা বেশি। এই যে খাজনা অধ্যায়টা আছে, মোট খাজনা, নিম খাজনা, নিম 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 খাজনা, নিট খাজনা, অর্থনৈতিক খাজনা, এগুলো একটু বুঝে যাবা। মোট, নিট, নিম, অর্থনৈতিক খাজনা, এগুলো দেখে যাবা। খাজনার কিছু তত্ত্ব আছে, খাজনার কিছু তত্ত্ব আছে, এই তত্ত্বগুলো পড়বা। ৮ পর্যন্ত শেষ, চ্যাপ্টার 8 পর্যন্ত শেষ। সামনে আসো একটু। চ্যাপ্টার 9, সামগ্রিক আয় ব্যয়। সামগ্রিক আয় ব্যয়, এই অধ্যায়টা সামগ্রিক আয় ও ব্যয়, এই অধ্যায়টা ভাইয়া, এই অধ্যায়ে স্যারেরা প্রশ্ন করার আগে y equals to c plus i plus g, y equals to c plus i plus g, এই সমীকরণ দিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে ভাই। এই সমীকরণটা দিয়ে প্রশ্ন সবচেয়ে বেশি আসে, তোমার এবারও আসার পসিবিলিটি আছে। এর পাশাপাশি তুমি দেখেছো ভোগ অপেক্ষক, ভোগ অপেক্ষক আসতে পারে, ভোগ অপেক্ষক আসতে পারে, এটা নিয়ে একটু দেখে যাবা। লাস্টে অধ্যায় 10, মুদ্রা ও ব্যাংক। মুদ্রা ও ব্যাংক, ব্যাংক থেকে যদি প্রশ্ন আসে, আমরা মাত্র বলেছি বাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এদের কাজ কারবার। মুদ্রা থেকে যদি প্রশ্ন আসে, এম ইকুয়ালস টু পিটি, এম ইকুয়ালস টু পিটি। ফুল সাজেশন এখানে 9-10, এখানে অধ্যায় 1 থেকে 8 পর্যন্ত। প্রতিটা অধ্যায়ের উপরে ম্যাথমেটিক্যাল, আমার উৎপাদন কই গেল, আমার গায়ের সাথে লেগে আমার লেখায় মুছে গেছে। প্রতিটা অধ্যায়ের ম্যাথ যা ছিল, সৃজনশীল তোমাকে দেখেছি 17টা সৃজনশীল করাইছি, ইনশাল্লাহ 9টা আসবে। এই টপিকগুলো একটাবার দেখে যাও, এই টপিকগুলো একটাবার দেখে যাও, তুমি ইনশাল্লাহ ইকোনমিক্সে A+ নিয়ে ঘরে ফিরতে পারবা। ভালো থেকো তোমরা প্রত্যেকে, ভালো থাকিও। এই ক্লাসটা যদি তোমাদের উপকারে আসে, একটু তোমার বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করিও। আমার ভয়েস, গলার ভয়েসটা একটু হয়তো অন্যরকম লেগেছে, সেজন্য যদি ক্লাসটা খারাপ লেগে থাকে, গলার ভয়েসের কারণে বিরক্ত লেগে থাকে, আমি ক্ষমা প্রার্থী। এর পাশাপাশি যদি কোনো তথ্য আমার পড়ানোতে ভুল মনে হয়ে থাকে, বিনীতভাবে অনুরোধ করছি জানাবা, কমেন্ট বক্সে জানাতে পারো। মানুষ মাত্রই ভুল, প্রত্যেকেরই ভুল হতে পারে, গালিগালাজের প্রয়োজন নেই। ক্লাসটি ভালো লাগলে সবার মাঝে ছড়িয়ে দিও। একটা ভালো পরীক্ষা দাও, প্রত্যেকের ভালো হোক। ভালো থেকো সকলে। আল্লাহ হাফেজ তোমাদের সবাইকে।